দেখলাম যে অনেকগুলো টাকা আবার দিয়ে বান্না ওই লোকের হাতে উঠাই দিল, দিয়ে বললো যে ওকে নিয়ে যান, কিন্তু যদি কোনদিন আমার জীবনে বা বাচ্চাদের জীবনে না আসতে পারে এই কথাটা বললো। তখন আমি কান্না করে তখন বলছিলাম যে খুকন তুমি আজকে আমার যেভাবে পরের হাতে উঠাই দিলা, তাদের কাছে তুমি আমরা খুন করতা, আমার মনে কোনো কষ্ট হইতো না, আমি হাসি মুখে মরতে পারতাম। কোথায় আছেন? বর্তমান আমি 10 নম্বর মিরপুর মণিপুরে আছি। মিরপুর 10 নম্বরে আপনি থাকেন? আচ্ছা, আর জন্ম জেলা? জন্ম জেলা আমাদের গ্রামের দেশের বাড়ি কিশোরগঞ্জ। কিশোরগঞ্জে? থানা পাকুন্দিয়া। আচ্ছা, আপনি অনুষ্ঠানটা শোনেন আমাদের এই অনুষ্ঠানটা আমি আজকে 6 মাস ধরে শুনতেছি। 6 মাস ধরে শোনেন? আচ্ছা, তো আপনার জীবনের গল্প মূলত আপনি এই অনুষ্ঠান শোনার পরে এখানে বলার জন্য? জি, বলার জন্য আসছি, কারণ অনেক সময় আপনাদের গুলা শুনে খারাপও লাগে ভালো লাগে, মানে নিজের কষ্টটাকে অনেক সময় ভুলে থাকতে পারি। এই জন্য মানে আমার ইচ্ছা হলো যে আমি যাই আমার জীবনের কথাগুলো আমি বলি, হয়তো বা নিজেকে একটু সান্ত্বনা দিতে পারবো। ঠিক আছে, আমি আবারও বলছি প্রিয় শ্রোতা, প্রতিটি মানুষই আমাদের সোসাইটিতে গুরুত্বপূর্ণ, সে যেই ভাবেই বসবাস করুক না কেন, প্রত্যেকটি মানুষই তার নিজ নিজ জায়গাতে আমাদের সোসাইটিতে অবদান রাখছেন। আমরা প্রত্যেকটি মানুষের জীবনের গল্পই আমাদের হ্যালো উইথ 920 তুলে আনতে চাই। ওকে আসমা, আমরা শুরু করি। আপনার ছোটবেলা থেকে যেখান থেকে মনে আছে আপনি বলেন, আমরা শুনবো। আমার জন্ম হয়েছে যতটুকু মার কাছে জানতে পারছি যে আমার যখন আমি মার গর্ভে ছিলাম তখন মনে করেন অনেক ঝড় বৃষ্টি ছিল, আব্বার নাকি 4-5 দিন থেকে কোনো কাজ ছিল না। বাবার? জি, বাবা এমনি মনে করেন ফলের ব্যবসা। আচ্ছা। আর বাবা আর মা থাকতো, তারা দুজন শ্রীমঙ্গল, সিলেটের শ্রীমঙ্গলে। ওই যে যখন যুদ্ধ হয়েছিল দেশে, তখন মানে বাবা মা চলে গেছিল যে ভয়ে, তখন থেকে ওই জায়গায় তারা আছে। আর ওই জায়গায় আমার ভাইয়া মানে যারা হয়েছে সবাই জন্ম নিছে। আমার হলো 7 ভাই। আচ্ছা। আর 7 ভাইয়ের পরে হলো আমি। 7 ভাইয়ের পরে আপনি? একটা গান আছে জানেন, 7 ভাই চম্পা। এখন মনে করেন বর্তমানে আমরা 1 ভাই 1 বোন আছি বাচ্চা, আর সবাই মারা গেছে। তো ওই জ্বর তুফান রাত্রে ভাইয়া আব্বার কোনো কাজ নাই, মনে করেন 4-5 দিন হয়ে গেছে কোনো কাজ নাই, মারও ডেলিভারি হবে, খুব সমস্যা। এই মূল একজন নাকি বাবাকে বলতে আসছে যে আমার একটা কাজ করে দাও, 200 টাকা বাবা। আচ্ছা। তা বাবা এটা শুনেই মনে করেন যে চলে গেল, মা একা রইলো, আর ভাইয়া তো আছে, আর সে ছেলে মানুষ সে কি করবে। মনে করেন ওই জ্বর তো বানাতে আমার একাই জন্ম হলো। তারপরে আমার যখন মনে করেন 7 দিন বয়স হয়ে গেল, তখন নাকি আমার নানু দেশে মারা গেছে। নানু মারা যাওয়ার 2-3 দিন পরে আম্মু খবর পাইলো, কিন্তু মা তখন থেকে মানে আমার প্রতি এরকম একটা অসন্তুষ্ট। মানে আপনার মার ধারণা হচ্ছে আপনি দুনিয়াতে আসার পরে অঘটনগুলো ঘটতেছে, যে তুই পেটে আসার, মানে এখনো বলে যে তুই পেটে আসার পরে থেকে আমার জীবনটাতে কোনো সুখই নাই, শুধু কষ্ট। ওইলেও ঝরতে পারে না, আর ওর পরে আমার মা মরে গেল, মারও চোখে দেখতে পারলাম না। এরকম ভাবে মানে মা যাই হোক আমারে লালন পালন করতেছে। তা আমার যতটুকু মনে আছে, আমার বয়স 2.5 থেকে 3 বছর হবে, মানে আমার খেয়াল আছে আমি খেলাধুলা করি, মার দুধ খাই, এটুকু আমার একটু একটু মনে আছে আর কি। মানে চোখ বন্ধ করলে জিনিসগুলো চোখে ভাসে। তখন আমার আব্বাকে বিয়ে করছে, বাবা আরেকটা বিয়ে করছে। বিয়ে করার পরে মানে তাদের মধ্যে কি নিয়ে ঝগড়াঝাটি হতো সেটা তো আমি জানতাম না। যা জানি যে বাবা বিয়ে করছে, মা আলাদা হয়ে গেছে বাবার কাছ থেকে। তো আমার ভাইয়াটা যে ভাইয়াটা ছিল, ওই ভাইয়াটা হলো আপনার চার দোকানে পানি দিত, মাছের দোকানে পানি দিত, এরকম ভাবে করে মানে 10-5 টাকা যা পাইতো তাই না দিত। সে তো অনেক আগে মনে করেন ওই 1 টাকা 2 টাকা অনেক কিছু হয়ে যেত আর কি। এরকম ভাবে মা আর ভাইয়া চলতেছে আমাকে নিয়ে, এরকম ভাবে আমরা থাকতেছি, চলতেছে ভালোই। মানে ভাইয়ার কাজে হয় না, সেরকম হয় না। ভাইয়ারে বাবা কিছু লেখাপড়া শিখেছিল 5 পর্যন্ত, করার পর আর কি হবে, এরকম ভাবে আছে। তখন ভাইয়া গেল পাহাড়ে, ওই যে শ্রীমঙ্গল পাহাড় থেকে কিন্তু মানুষ লাকড়ি নিয়ে আসে, লাকড়ি এনে কাইতে ওই লাকড়ি বাজারে বিক্রি করে। মা ভাইয়ার সাথে যায়, যে লাকড়ি আনে বিক্রি করে, এই করে না ভালোই মোটামুটি চলে যাইতেছে। আর আব্বা মনে করেন দিকটা কিন্তু কোনো খোঁজ খবর নেয় না। এরকম ভাবে চলতেছে, দিন যাইতেছে, আস্তে আস্তে ভালোই যায়। আব্বা আর আমার সৎমা তারা 2 জন হবিগঞ্জ চলে গেছে। আমার সৎমার বাপের বাড়ি হলো হবিগঞ্জ, সেখানে চলে গেছে। যাওয়ার পর আমরা তো 3 জন এই জায়গায়, ভাইয়া আমি আম্মা এই জায়গায় থাকতেছি, চলতেছি। আর আব্বা নাকি ব্যবসার কাজে 4-5 দিন ধরে বাহিরে গেছেন। আমার সৎমার ধারণা যে আমার আব্বা আমার মার কাছে চলে আসছে। তো মা আর ভাইয়া গেছে হলো আপনার পাহাড়ে, আমি তো একা। আমার সৎমা আসছে, আইসা দরজা বান খুললো, খুললা আমার বাড়ি করলো, কত বাপ এনে খাড়া রয়েছে, চল আমার সাথে। বাপ খাড়াই রয়েছে, বুঝেনি তো কিরকম একটা এলাকা না, অনেকদিন বাবাকে দেখি না। স্বপ্নের সাথে গেলাম, স্বপ্ন নিয়ে বাসে উঠলো, আব্বা কই আছে, নিয়ে গেল স্বপ্নের বাবার বাড়ি। ওই জায়গায় গেলাম, যাই দিয়ে তো বাবা নাই। তোর মনে করেন কান্নাকাটি করতেছি যে আব্বা নাই, আম্মা নাই, ভাই নাই,
আমার আনচনকে লেগে। আমি সৎমারে কখনো মা ডাকতাম না, খালাম্মা ডাকতাম। আচ্ছা, খালাম্মা ডাকতাম। এরকম আছে 2 দিন পর আব্বু আসলো, আইসা কিরে তুই কার সাথে এলি? আমি কলে খালাম্মাই নিয়ে আসে। ওখানে আব্বাই কর মা তো পাগল হয়ে যাইব খুঁজতে খুঁজতে। তো মা মনে করেন ওরকমই খুঁজাখুঁজি করে, ভাইয়া খুঁজাখুঁজি করে খুঁজতে খুঁজতে মা আমার সৎমার বাবার বাড়ি যায়। যে রাত্রে মনে করেন যে 8-9টা বাজবে, আমার যতটুকু স্মরণ হয় আর কি, 8-9টা বাজবে। গেছে যাওয়ার পর মনে করেন আমার সৎমার ভাই যে ছিল, মানে মামা হয় সম্পর্কে আমার, উনি ভাস দিয়ে আমার আম্মাকে অনেক মারে। আমি কিন্তু শোয়া অবস্থায় ছিলাম, তখন খুব কান্নাকাটি করে। আমার সৎমারও একটা মেয়ে হয়েছে, তার নাম হয়েছে নাজমা। অনেক মারে। আমার আব্বা কিছুই বলে না। আমার আব্বা মায়ের কয় তুই আসুত কে লেগা, তুই যাই কে। মায়ের কয় আমি তো তোমার দ্বারা আসিনি, আমার মেয়ে দিয়ে দাও। আমার মেয়ে নিয়ে চলে যায়। তারপর আমার দেয় না দেয় তো মায়ের মায়ের খায়, আমার চলে আসে। কই থাকে না থাকে আমি জানি না। 4-5 দিন পরে মা যায়। আপনাকে মানে সৎমাই রেখে দিয়ে এলো? হ্যাঁ, সৎমাই রেখে। কেন রেখে দিল? আপনাকে নিয়ে গেল কেন? সৎমা নিয়ে গেল কারণ আব্বা আমাকে নাকি বেশি মায়া করতো। ও আচ্ছা আচ্ছা, সেজন্য আপনার সৎমা আপনাকে চুরি করে নিয়ে গেল? হ্যাঁ। আচ্ছা। সৎমার ধারণা যে বাবা আমার টানে চলে আসবে। তো সৎমা আমরা রাখলে কি হবে, মানে শান্তি দিত না। আব্বা যখন না থাকতো না, তখন খাওয়া দাওয়া সব দিক দিয়ে অশান্তি দিত, মায়ের দূর করতো, বকাবাজি করতো, সিলেটে বাসায় গালি তো এখন ভুলে গেছি, ভালোই বলতে পারতো। মানে ছেলে দিয়ে মেয়ে হিসাবে আমার পরিচিত হইতো আর কি। আচ্ছা আছি মা 4-5 দিন পরে যখন সকালবেলা গেছে, আমি আবার জাম গাছ নিয়েছে, দাঁড়াই থেকে জাম টুবাইতেছি। মা গিয়ে ডাকতেছে আসমা। তাই দেখি মা দেখে তো মনে করেন আমার ঠেকাইতে দিলাম দৌড়। মা আসলা দিয়ে আমাকে এভাবে ঢাইকিয়া নিয়ে চলে আসলো। আসার পর মার কাছে আসি। তাই মনে করেন 15-20 দিন যাওয়ার পর হঠাৎ করে আমার ভাইটা হারাই গেল, বড় ভাইটা হারাই গেল। নাই এখন কি হবে? মা তো খুব কান্নাকাটি করে, মা অসুখ হয়ে গেল না, মার তো কেউই নাই, আর আমি তো অনেক ছোট। তখন মায়ের কপলা হারাই গেল, খুঁজে দেশের বাড়ি তো মা গেছে, গিয়ে পায় নাই। আব্বারও মায় জানাইছে, আব্বা মনে করেন কোনো পাত্তাই দেয় না কথাটা। তখন মনে করেন এক কথা কি, আমার আব্বা আমার আম্মার কোন রকমের কোনো করতো না। আমার দেখা পরিমাণে আমি যতটুকু দেখছি বা আমার মনে আছে, মা খোঁজাখুঁজি কইরা পায় না, মা একাই পাহাড় থেকে লাফিয়ে নিয়ে আসে, আইনা বিক্রি করে, ঘর ভাড়া দেয়, আমার খাওয়ায়। এরকম ভাবে থাকতেছি। তখন মনে করেন যে মা একদিন কয়েছে না এইভাবে থাকা যাবে না। তো একটা কথা, আমার একটা মামা ছিল, আমরা যে জায়গায় থাকতাম, আমার আপন ভাই থাকলে কি মামার কাছে কখনই আমরা কোনো সাহায্য পেতাম না। মা গেলে যদি বাইরে যেতাম, মামারা দেখুন চিনি দিয়ে রুটি খায়, দুধ দিয়ে খায়, তরকারি দিয়ে খায়। যদি কইতাম যে মামা আমার একটু চিনি দেন, মামা আমার হাতে দিত লবণ, বলতো আমি তো এটা দিয়েই খাই, তুই এটা দিয়েই খা। আর কাঁচামরিচ আছে দেখেন সাদা সাদা এরকম, ওই কাঁচামরিচ দিত। তাই বুঝে নিত, ক্ষুদা লাগতো, খাইতাম। এরকম ভাবে চলে থাকলে। তারপর মা কয় যে এইভাবে কতদিন, এই জায়গায় কতদিন পোলাও নাই, কেউ নেই, এই জায়গায় তো মনে করো আমরা মরলাম, কেউ দেখবো না। তারপর মা আমার নিয়ে দেশে চলে গেল। দেশে যাওয়ার পরে উঠলাম ছোট খালার বাড়ি। কি দুর্ভাগ্য, উঠার পরে মনে করেন প্রায় 4-5 দিন থাকার পরে আমার আম্মার ডায়রিয়া হলো। ডায়রিয়া হলো পরে আমার খালা আমার মারে ঘর থেকে বাইর করে দিল। মানে আমার খালা তখন অবস্থা খুবই ভালো, বাইর করে দিল। মায় কি করবো, আমার নিয়ে হাত দৌড়া আমার মেজু খালার বাড়ি গেল। মেজু খালার বাড়ি যাওয়ার পরে মেজু খালা কতক্ষণ চিল্লাচিল্লি করে, খুব অহংকার। আমার মেজু খালাটা আছে না, প্রচন্ড অহংকার, তার টাকা পয়সার কোনো অভাব ছিল না, অনেক অহংকার করতো, কিন্তু তার বাচ্চা কাচ্চা হতো না। খালা অনেক বকাবকি করলো, কইরা রাইখা পরে খালা কয় কি যাও আর মাইয়ারে দিয়ে কাজ করো না যাবে। রইলাম। মারে দেখে মনে করেন সাধারণ ভাবে যে একটু ভাত মাত খাওয়ার দেওয়া লাগে, তা দেয় আর কি, মানে ওষুধ পানি আনে না, এরকম ব্যাপার আছে। তা খালা আমার টুকটাক হাড়ি পাতিল দোয়া হেডা করার সবচেয়ে বড় কাজ যেটা খালা আমাকে চুরি শিক্ষা দেয়। চুরি দেখে এরকম দেশে দেখবেন যে তরি তরকারি হয় মানুষের কাছে, বা মানুষের জাল দিয়া উইনা দিয়া কিন্তু মাছ ধরে, অনেকে লাকড়ির বাঁশ কেটে রাখে। খালা ওই জিনিসগুলো আমার দিয়ে আনে। মারে কই, মা পরে দেখো যে মারে চুরি করা পাপ, তোর মার তুই কিন্তু এটা করিস না। মা মারে না করে, মা অসুস্থ, উঠতে পারে না। ওই ডায়রিয়ার থেকে মা মনে করেন ধীরে ধীরে টাইফয়েডের দিকে চলে গেল, চিকিৎসা না পাওয়ার কারণে। মা আমারে বারণ করলো। খালার কথা না শুনলে আমাকে অনেক মায়ের খেতে হইতো। মা তো এরকম করতে থাকে, কি করবো আসি। তার পর মা যখন প্রচন্ড অসুস্থ হয়ে যায়, আরেকদিন খালা এক মহিলা একটা শাড়ি কাপড় কিনে নিয়ে আসে, খুব সুন্দর, এটা বাহিরে শুকানো থাকে, মানে লাইরা দেওয়া হয়। তখন খালা আমরা বললো কি যে এই কাপড়টা তুই নিয়ে আয়। এমন মনে করেন সত্যি কথা কি ভাইয়া, আমার এখনো মনে হলো হাতও কাঁপে, মানে কাপড় চুরি করার কথা। হ্যাঁ, কাপড়টা নিয়ে আয়। আচ্ছা, আমি কাপড়টা যে নিয়ে আসবো, যদি আমরা ধরতে পারে আমার মারবো না। মারে কই যে মার বুকের উপরে শুয়ে কাঁদতেছি। মাকে কি হয়েছে? আমি মা খালা তো আমার বাড়ি কাপড় নিয়ে যেতেন, কি করবো? মায় কয় না আনবি না। মা আমারে শক্ত করে বুকে জড়ায় রাখছে,
রাগের পরে খালা মনে করেন আমার প্রচন্ড মারে একেবারে লাত্তি দিয়ে ঘর থেকে বের করে দেয়। মানে জিনিসটা আমার চোখে এখনো ভাসে, লাত্তি দিয়ে বের করে দেয়, মায়ের বাইরে পড়ে থাকে। কি করবো? তারপর মার আবার চাচা আছে, তারা আবার একটু দূরেই থাকে আর কি, 10-15 বাড়ির পরে থাকে। ওরা খবর পাই আসলো, আসে মাকে এমনি তো নেওয়া যাবে না, ওই যে মরা লাশ নিয়ে খাটনি দেখেন না, ওই খাটনিতে মারে শুয়াইয়া মারে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে ওই জায়গায় আসি, ওরা কয় যে চিকিৎসা না করে তো ভালো হবে না। তারপরে গিয়ে একটা ডাক্তার নিয়ে আসলো, ডাক্তার আসলে এসে পরীক্ষা নিরীক্ষা করলো, করে বললো যে টাইফয়েড জ্বর হয়েছে, চিকিৎসা করতে অনেক টাকা পয়সা লাগবে। তখন মানে গ্রামের লোকজন সবাই আমার কয় যে দেখ তোর তো কেউ নাই, তোর মা এখন মরে যাবো, টাকা পয়সা ছাড়া তোর মারে কেটে ভালো করবো। আমি টাকা পাবো কই? 2-3 জন আমরা কয় যে ভিক্ষা কর। আমাকে ভিক্ষা কেমনে করে ওই জিনিসটা তো আমি জানি না। খুবই ছোট তখন। লেখাপড়ার তো কোনো খোঁজ খবর না, লেখাপড়া খোঁজ খবর না, লেখাপড়া আমি করতে পারি না। মানে কোরআন শরীফ আমি এখানে বানান করে আল্লাহর রহমতে পড়তে পারি ওরকম, আর বাংলা পড়া বলতে মনে করে আমি দ্বারের কাছেই বিকতে পারি না। তারপরে ভিক্ষা করবো, আমি তো চিনি না, তাই আরেকটা মেয়ে বলা যে আমি তোরা রাস্তা চিনে নিয়ে যাবো, সে আমার থেকে একটু বড়। তারপরে সবাই মিললে একটা বস্তা দিল, আর একটা আপনার এরকম একটা সিলভার একটা ভল দিল ভিক্ষা করার জন্য। গেছি ভাইয়া, গেলে কি হবে, মানে ভিক্ষা তো আমি চাইতে পারি না, কিভাবে চাবো, শুধু কান্না করি। তারপর 2-3 জন জিজ্ঞেস করে মেয়ে কান্দাস কে লেগে, তোর কি? আমাদের সে মেয়ে বলে না, সেরি বলে, সেরি কান্দাস কে লেগে। আমি আমার আম্মার এমন অসুখ, সবাই পাঠাইছে ভিক্ষা করে টেকা নিতে, ধান চাল নিতে, আমার মায়ের ভালো করবো। পরে হারা কয় যে দেখ তুই না চালে তো তোর কেউ দিব না। তো বুঝেন একটা বাচ্চার সাথে 2 জনে কথা বলে আরো মানুষ জমা হয়, তো এরকম দেখতে দেখতে মানে আস্তে আস্তে সবাই ধান চাউল যে যা পারে তাই দেয়। যে অনেকে আছে আমি টানতে পারি না, মাথায় কইরে নিয়ে আসে আপনার সাথে। জি, আইনা বাড়িতে দিয়ে যাবে, মারে দেখে যায়, কেউ ডাক্তারি খরচ দেয়, কেউ মারে এই 1 পকেটে দুধ দিয়ে যায়। মানে গ্রামের মানুষ ভালোই করতেছে। করতে করতে ডাক্তার দেখানোর পরে মা একটু সুস্থ হয়ে গেল। সুস্থ বলতে কি মার মাথার চুলগুলো সব চলে গেল, আর মা লাডি দিয়ে আস্তে আস্তে হাঁটতে পারে। আল্লাহ রহমতে ওই সময় মনে করেন আমার বড় ভাইয়া ফিরে আসলো। আচ্ছা, ওই যে হারাই গেল, ফিরে আসলো। আসে পরে মাই করলো যাই হোক যখন আইসে এখন মনে জীবনের ভাগ্যটা ফিরে যাবো। তো ভাইয়া আসার পরের থেকে মা মানে আমার প্রতি অসন্তুষ্ট হয়ে গেল। মানে ভাইয়াকে বেশি দেখে? আচ্ছা, ভাইয়াকে বেশি দেখে, মানে আমার প্রতি মার কোনো আর ইয়ে নাই, মায়া করে, করবে না কেন। তারপর ভাইয়া যখন আসে তখন কি করবে, ভাইয়া তো আর জমিনের কাজ জানে না, গ্রামের বড় হয়েছি আমরা তো, ধরতে গেলে ওটা শহরের মতন এলাকা ছিল, আমরা তো ওইসব কাজকর্ম করি নাই, ওটা ভাইয়া পারে না পারার পরে ভাইয়া যায় বসি দিয়া পুকুরে মাছ ধরতেছে, আমি ভাইয়া দ্বারা বসে রয়েছি। তখন ওই জন্য আমার মেজু খালা হ্যাঁ আমারে গেছে গিয়ে ডাইকে আনছে, ডাইকে বাইক হতে যা খালাকে লেগে ডাকে শুনে গেলাম। যাওয়ার পরে খালাই কইতেছে যান ও গয়না দেখে কত জিংলা কেটে রাখছে, যে বাঁশের কঞ্চি বলে যেটাকে, ওগুলো কেটে রাখছে, বলে যে ওগুলা নিয়ে। তো ভাইয়ারা যাই করলাম, ভাইয়া খালা তোমরা চুরি করতে কয়, ভাই কয় না চুরি করার দরকার নেই, তুই আমাদের বয়ে থাক। ভাইয়ার দ্বারা বয়ে রইলাম। আসর আজানের পরে খালা গেল গিয়ে আমার চুল ধইরা, চুলগুলো তখন এত বড় বড় ছিল, চুল ধইরা মারতে মারতে নিয়ে আসলো, এবং বড়ই কাটা ঢাল আছে কাঁচা, আর আমি ছিলাম খাইলা গায়ে, শুধু একটা হাফ প্যান্ট পরা ছিল। পিডানি খাইয়া মানে দৌড়াইতে দৌড়াইতে 1 গ্রাম ছাইরা আমি অন্য গ্রামে চলে গেছি। গিয়ে আমাদের দেশে পাট খেত আছে, ওইখানে যায় পড়াইছি। পলানি পরে সন্ধ্যা হয়ে গেছে, শিয়াল ডাকতে আছে, ভয় করে না, বাইরে এসি। বাইরে অনেক কই যে আমার রাস্তাতে চিনি না, ওখানে কান্না করতেছে। তবে একটা মহিলা আমাকে পায়া নিয়ে গেল ওনার পাশে, কত কান্দিস না, আমার দ্বারা থাক। গেলাম রাত্রে আসি, কিন্তু মহিলার একটা ছেলে আছে পাগল, এটা একটু পরে মানে আমার আদর করতে যা, আমার খুব ভয় করে, কান্নাকাটি করে ওনার কাছে আমি 3 দিন ছিলাম। থাকার পরে মা খুঁজাখুঁজি করতে, ভাই খুঁজাখুঁজি করতে করতে গিয়ে আমরা জ্ঞানে আসলো। আনন্দ তখন মায় কইতেছে যে তোরা আর আমার কাছে রাখা যাবে না, তোরা আমার কাছে সরাই দিতে হইব। কই সরাই দেবো? একজনের কাছে খবর নিল যে ঢাকা শহরের মেয়েরা দিলে লেখাপড়া শেখায়, ভালো থাকে, মানে মানুষের বাসায় দিলে, কাজে দিলে। তারপর ওই লোকটার সাথে মা আমারে দিয়ে দিল, উনি নিয়ে গেল আমারে, যে বাসে দিবে সেই বাসে নিয়ে গেল। যাওয়ার পরে গেলাম সকালবেলা, যাই দেখি কি আপনার বাড়ি হলো 3 তলা, কিন্তু আমার জন্মের থেকে মনে করেন আমি কোনো বিল্ডিং এ দেখি নাই। আর আমি কই না নাই দেখি এমন তো পারতো না, এটা বিল্ডিং। বিল্ডিং কি, এটার ভিতরে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। আজাই প্রথম দেখলাম। যেমন আমি তো ভাইয়া সিঁড়ি দিয়ে উঠি না, মনে করেন আমার মনে হইতেছে কি জানেন, এটার মধ্যে উঠলে এটা হয়তো আমার মাথায় ভেঙ্গা পড়বো, নাহলে আমি ভেঙ্গা পড়ে যাবো। উঠি না দেখে ওই লোকটা আমাকে কুলে করে নিল, কুলে করে নিয়ে উঠাইলো। উঠানোর পরে মনে করেন ঠিক এরকম মানে ইয়ের মতন দেয়ালের সাথে গেস আমি বসে রয়েছি, লড়াচড়া করি না। ওই যে একটা ভয় যে ভেঙ্গা পড়ে যাব। তো মহিলাটা আসলো, এসে
ভাই এত পিচ্ছি একটা কই থেকে দূরে নিয়ে এলেন, কাজের লোক লাগবে কিন্তু ওই কি কাজ করবো, ওর কাজই তো আমার করা লাগবে, তো কোনো কাজ করতে পারবো না। পরে লোকটা কল কি দেহ রাহ, ওর তো কেউ নাই, খুব অসহায়, একটু কাজ কাম শিখে আনো। পরে মহিলা নামে রাখলো, আসি থাকার পর প্রচন্ড কান্নাকাটি করে। খালাম ভাই এতই ভালো, আমাকে বাথরুমে নিয়ে নিজের হাতে গোসল করতো। ওনার হলো একটা ছেলে একটা মেয়ে, ওনার 2 ছেলে মেয়েরা গোসল করাইতো, আমারও গোসল করাইতো। 2 ছেলে মেয়েকে ভাত মাইখে খাওয়াইতো, আমারও খাওয়াইতো, বুঝছেন। আর ঘুমাইতে গেলে খালাম্মা কখন আমার একা ঘুম পাড়াইতো না, ছেলে মেয়েরা যে জায়গায় ঘুমাইতো আমার ঠিক সেই জায়গায় ঘুম পাড়াইতো। এবং সারা রাত কান্না করতাম দেখে মানে আমার সবসময় মাথার মধ্যে হাতাইতো, বুকের মধ্যে থাপাইতো, এত যত্ন করে থাকতো। তা আসি থাকতেছি, থাকার পর মনে করেন কিছুদিন থাকার পর না, কিন্তু এত মায়া করলে কি হবে ভাই, আমি না মারে সাথে থাকতে পারি না। অনেকেই লাগে ঝাড়ু দিতে দিত, পরের বাসে তো ঝাড়ু দিতে দিত, ঝাড়ু তো 1 হাতে দিতে পারতাম না, 2 হাতে নিয়ে ঝাড়ু দিতাম। নাও ইউ ক্যান এস্টিমেট হার এজ, বেসিক্যালি যে একটা বাচ্চা কতটা ছোট হলে একটা ঝাড়ু 2 হাত দিয়ে ধরতে হয়। এখন আপনি বুঝতে পারছেন যে আসলে কতটা ছোট ছিল। বলুন তারপরে মনে করেন এরকম 2 হাত দিয়ে ঝাড়ু দিতেছি, ওনারা তো অনেক রাত্রে ঘুমাইতো। এখন তো মনে করেন ওই যে সিডি, ওই সময় দেখতাম কি ওই যে যাকে বিসিআর বলতো, দেখতো আর কি ভিডিও, এত বড় বড় ক্যাসেট, ওগুলা দেখতো। তো ওনারা ওগুলা দেখতো, দেখে অনেক রাত্রে ঘুমাইতো। তো ওনাদের বাচ্চারা না ঘুমালে তো আমি ঘুমাইতে পারতাম না, ঘুমাইতাম। তো অনেক সকালবেলা আমার ঘুম থেকে জাগাই দিতে ভাবলাম না, কারণ ছেলেরা মেয়েরা স্কুলে যাবে, সেজন্য ওটা দিলে কাজ করতাম কি জানেন, আমি কিন্তু কাজের কাজ কিছুই করতাম না, পাকঘরে যেয়ে ঘুমাই থাকতাম বা ড্রয়িং রুমে যেয়ে ঘুমাই থাকতাম। খালাম্মা ওইটা দেখতো যে না আমি তো কোনো কাজই করি নাই, না রুটি বানাইতে পারলাম না, ঘর ঝাড়ু দিতে পারলাম না, জুতা পরিষ্কার করলাম, কিছুই করিনি। কোনো সময় রাগ হয়ে যেত, রাগ হয়তো বা 1-2টা চড় পরে মারতো আর কি, আমার মারলেও পরে আদর করতো। আচ্ছা এরকম থাকতে থাকতে তো মারলে আর আমার ভালো লাগে না। আর লেখাপড়া বলতে ওই যে বলছে না লেখাপড়া করাবে, লেখাপড়া ধারে কাছেও বুঝতে পারি, ধারে কাছে যাইতে পারি না। ওনার ছেলে মেয়েরা লেখাপড়া করতো যখন, তখন যাই পাশে দাঁড়াই থাকতাম। তখন স্যার বলতো যে তুমি কি পড়বা, আমি পড়তে চাই কিন্তু আমি কেডা পড়াইবো। তো স্যার যতটুকু মনে করেন সরু সরে ক খ গুলো আমার মাঝে মাঝে বইলা দিত, তো ওই মুখস্থ গুলো এখনো মানে মুখস্থ আছে আর কি, বলতে পারি। কতদিন থাকার পরে আমার আর ভালো লাগে না, ওনার দেশে আসলো। আমাদের দেশে হইলো ওনার হাজবেন্ড, মানে যার বাসে থাকে খালাম্মার স্বামী, উনি হলো আমাদের দেশে। আর খালাম্মার বাবার বাড়ি হইলো আপনার রাজশাহীতে। আচ্ছা। তো ওনারা আমাদের দেশে বেড়াইতে আসলো, আসার পর তখন মারে আমি করলাম যে মা আমি তো যান না, আমার দিনে ভাল লাগে না, আমি রাতে ঘুমাইতে না, আমার খুব ডর করে, আমি যেতাম না। পরে মা কান্নাকাটি দেখে ভাইয়া করে মা থাক না, পরে রেখা দাও, ছোটবেলা থেকে অনেক কষ্টই করতেছে, ওরা রেখা দাও, দেওয়ার দরকার নাই। তারপর মার কাছে থাকতেছি, তারপর মনে করেন 1-2 মাস থাকলাম। থাকার পরে মাকে মারে দেশ গ্রামে থাকলে তুই খারাপ হয়ে যাবি, যেমন ওই যে জমিনে টমিনে দৌড়াদৌড়ি করবো, এই করবো। মাকে লেখাপড়া না শিখলে পেটে ব্যথা থাকলেও তুই একটা মানুষ হইবি, সমাজের মধ্যে ভালোভাবে চলতে পারবি, তুই যাইকা। পরে মা মারে আবার ওদের পাশে পাঠাই দিল। দেওয়ার পরে ওখানে থাকতেছি, থাকাকালীন অবস্থাতে আমার বড় ভাইয়া নিজে নিজে একটা বিয়ে করলো। ওই বয়সে? জি, ওই বয়সে একটা বিয়ে করলো একা একা। আর মার কিভাবে কি হলো ভাইয়া সেটা আমি জানি না। মা হলো হঠাৎ করে মার মাথা নষ্ট হয়ে গেল, মানে পাগলের মতন হয়ে এলাকা থেকে চলে গেল। এই এলাকা থেকে মানে আমাদের গ্রামে নাই, মা চলে গেল। কিন্তু তখন তো আমি হলাম ঢাকা একটা বাসার ভিতরে, আমি তো সম্পূর্ণ কিছু জানি না, থাকতেছি। যে লোকটা আমারে দিল, এই লোকটা গেছে গিয়ে পরাদা কইতেছে ওই খালাম্মারে যে পিচ্ছি রে দেখে শুনে রাখেন। ওরা আমার নাম ধরে কখনো ডাকতো না, আমার পিচ্ছি ডাকতো। তারপর পিচ্ছিরে দেখে শুনে রাখেন, ওর মা তো পাগল হয়ে গেছে গা, আর ওর বাড়িতে বিয়ে করছে, ওর তো এখানে দুনিয়াতে কেউই নাই। তা খালাম্মা আমার কিছু বলে না। তা খালাম্মার বড় মেয়ে যেটা, এটা আমার বলে তুই তো অনাথ। আমি অনাথ কি, কত এতিম। আমি কেন এতিম কমকা, আমার তো মা আছে। কিন্তু তখন মনে করেন বাবার কোনো টেনশন আমার মাথায় কাজ করতো না, যে বাবার প্রতি একটা মায়া মহব্বত ওই জিনিসটা আমার মাথায় নাই। আমি মনে করতাম আমার বাবা মরে গেছে, আর আম্মা এটাই বলতো, আমার বলতো তোর বাপ মরে গেছে, তোর বাপ মরে গেছে। আস্তে আস্তে মানে বাবার প্রতি যে এইটুক সবই মন থেকে মুছে গেছে। তারপর কয় এতিম, আমি বলে এতিম কে লেগা, তখন তোর মাথা পাগল লেগে গেছে গা, অন তুই কার ধরে যাবি। এত কষ্ট লাগলো। এরপরে মনে করেন খুব কান্নাকাটি করি, দিনেও কান্দি, রাত্রে কান্দি, আমার দিয়ে কোনো কাজ করাতে পারে এক কথা যেটা সবসময় কান্দে। পরে ওই খালাম্মার হাজবেন্ড যিনি, উনি বলতেছে যে এরকম কামলে তো মরেই যাবো, না খাইলে না লইলে, তার থেকে ওরা বাড়িতে পাড়া হয়ে যায়, দেখাও কি হয়েছে। তো যে লোকটা আমার দিল, ওই লোকটার খবর দিল, দিয়ে ওনার সাথে আমাকে দিয়ে দিল। দিয়ে দেওয়ার পরে আসলাম, আসে ওই যে খালা মাকে লাত্তি দিয়ে ঘর থেকে বাইর করে দিল অসুস্থের সময়। ওই খালার ঘরে উঠলাম, ওটার পরে জিজ্ঞেস করলাম যে খালা ভাইয়া কই, কতর বাড়িতে বিয়ে করছে, মা কই, তোর মা পাগল হয়ে কই গেছে। এক কথা এক উত্তর, এখন কি করুন।
গেলাম ভাইয়া শ্বশুর বাড়ি। যাওয়ার পর তেমন একটা পাত্তা দেয় না তো। ভাইয়া ছিল না, ভাইয়া গেছিল ওই যে গ্রাম দেশে দেখেন জমি চাষ করে পাওয়ার টিলার বলে, ওইটা চালাইতো অনেক দূরে গেছে। ভাবি ছিল তো, ভাবির একজনে কয় তো ননদ আছে। ভাবি কইলো কি ফকিন্নি রে আবার কি আর ননদ বললে স্বীকার করো, মানে দাম দিব গ্রামের বাসা যেটা ফকিন্নি রে কি আর ননদ বললে কোন এমনি কইছে ভাবি। মানে ওই যে ছোটবেলা মার জন্য আমি ভিক্ষা করতে হয়েছে আমাকে, সেজন্য ফকিন্নি। ভাবি পাত্তা দিল না, কি করবো কান্না করতে করতে ওই ছোট খালার বাড়ি গেলাম। যে খালার বাড়ি প্রথম মায় যায় উঠলো, ওই খালার বাড়ি গেলাম, গিয়া জিগেলাম যে খালা আমার আম্মা কই, জানে না। জানি না কি করবেন, কই যাম, আমার তো যাওয়ার জায়গা নেই। পরে খালু কইতেছে ঠিক আছে তুমি আমার দাঁড়িয়ে থাকো, যাওয়া লাগবে না। পরে খালুর দ্বারা থাকতেছে, তখনকার খালুর ওই লগে আপনার একটা ছেলে একটা মেয়ে হয়েছে। ওনার ছেলেটা ফার্স্ট হয়েছে, ছেলেটা আমার থেকে মনে করেন 4-5 বছরের ছোট হবে, অনেক কিছু। মানে আমি তখন এতটুকু, ছেলের এতটুকু। তাই হলে কি সমানে সমানে মানে খেলা করতাম, অনেক খেলাধুলা করতাম। ওখানে আসি, খালা বাড়িতে আসি, থাকতেছি। কয়েকদিন থাকার পরে দেখেন খালাই কইতে আসছে যে ওর বিয়ে দিয়ে দাও, আরে বিয়ে দিয়ে দাও, বিয়ে দিয়ে দিব মানে কাদের বিয়ে। কিন্তু যত দিয়ে মানে এখন যেটুকু বুঝি তখন কিন্তু বিয়ের জিনিসটা আমি বুঝতামই না। বিয়ের লেগে আসে কি যতজন আসে না সবারই 2-3 করে বউ আছে আপনার বিয়ের জন্য? হ্যাঁ, বিয়ের জন্য আসে। কিন্তু তখন আমি প্যান্ট পরি, আমি কিন্তু কখনো জামা গায়ে দিই না। ওই বয়সটাতে? হ্যাঁ, খালি গায়ে থাকি, প্যান্ট পরি। ওই খালার তো ভাই আর আমি যেদিকে যে আমরা 2 ভাই বোন একসাথে যাই, গোসল করি, খাই, খেলাধুলা যা কিছুই করি একসাথে করি। তারপরে সত্যি কথা কি, আসলে তো মিথ্যা কথা বলবো না কখনো, সত্যি যেটা। হঠাৎ করে একদিন 2টা লোক দেখতে আসে রাতের বেলা, আমাকে দেখতে আসে। আসার পর একটা লোক আমাকে বলে যে তুমি একটা সূরা বলো। কি সূরা বলবো? মানে মুখের সূরাটা আছে আরবিতে, ওই সূরাটা বলো। তো বললাম, বলার পরে কইতাছে কি বিয়ে হয়ে গেছে। মানে ওই লোক বলছে বিয়ে হয়ে যাচ্ছে? বিয়ে হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে। ওরা বলছে ওটা আমার মাথায় কোনো ঢুকে টাকা নেই, কি এর বিয়ে হয়ে গেছে, কি হয়ে গেছে এটা তো আমি জানি না। গেল ঘরে চলে, সকালবেলা দেখি বুড়ো একটা লোক, উনি মনে করেন ভ্যাগ ভরে বাজার টাজার নিয়ে আমার খাবার করে আসলো। খালা কয়ে জামাই এসে, কার জামাই এসে হলো সকালবেলা ওই লোকটা ব্যাগ নিয়ে বাজার নিয়ে আসলো। খালা বলতেছে জামাই এসে। আমার খালা কার জামাই এসে? কতর জামাই এসে? আমি বললাম আমার জামাই হইলো কেমনে, আমি তো বড় হয়েছি না। আমার বিয়ে হইলো কবে? বিয়ে হইলো আমার সাথে হলদি দে, মেহেন্দি দে, নতুন নতুন কাপড় পিন্ধায়, তো আমার তো কিছু করছেন না। খালা করে ওই যে রাইতে কইছিলে না, সুরা কইছিলে না, বিয়ে হয়ে গেছে। আমি কি হইব এটা নিয়ে মনে করেন গ্রামের অনেক মানুষ দেখতে এসছে। আমাদের গ্রামের মধ্যে একটা কাজ করতো কি জানেন ভাইয়া, কোন রকমের মেয়েদের 7, 8, 9 বছর মানে 10 বছরের ভিতরে বিয়ে দেয় শেষ করে ফেলা। ধনী হোক আর গরিব। কি নাম ছিল আপনাদের গ্রামের? রুস্কা। রুস্কা? কোন জেলা? কিশোরগঞ্জ জেলা। কিশোরগঞ্জের রুস্কা। আচ্ছা। মনে করেন এখন একটু লেখাপড়া শিক্ষিত হওয়ার মানে আগে 12 বছরের মেয়ে আপনি মনে হয় না যে খুঁজে পাইতেন। তার আগে বিয়ে দরকার শেষ, বিয়ে দিয়ে দিতাম। অনেক মানুষ আছে দেখতে, অনেকে করে হাসাহাসি করে এখন ওনার সাথে আমরা দিয়ে দিব। উনি আনলো কি একটা ছায়া আনলো, একটা ব্লাউজ আনলো, একটা শাড়ি কাপড় নিয়ে আসলো, আর কিছু আনলো না। এটা নিয়ে আসলো, খালা আয় তোর কাপড় পিন্ধাই দিই। কাপড় পিন্ধাইবো, কাপড় দিকতে পিন্ধা দিকতে খুলে, দিকতে পিন্ধে দিকতে খুলে, এরকম করে। মানে আমি প্রচন্ড হাসতেছি। আমি বললাম আমার বিয়ে হয়েছে, আমার সাজাইলো না, আমি এরকম করতেছি। আমি যখন রিস্কা নিয়ে আসছে আমার দিয়ে দিব, তখন আমি কাঁদতাছি। আমি বললাম আমি তো যাবো না, আমি যাবো না। এই বেটা তো আমার বাপের মতো, ওই বেটার লোক আমি যেতাম কে লেগা। অনেকে আবার কয় কি করলে তোর বিয়ে কেমনে পড়াইছে, কেমনে পড়াইছে, বললাম নাকি বিয়ে হয় নাকি। অনেকে অনেক কথা কয়। যেমন যে ছোট খালার তো বাইটা, ওর নাম হচ্ছে শরীফ। আমি শরীফ আমার লোক যাবি, তুই যে জায়গায় যাস আমি এই জায়গায় যাবো। আচ্ছা। মানে রিস্কার ময়দান আমি উঠলাম, আমার খালার তো বাইরে উঠলো, ওই লোকটা কিন্তু উঠলো না। মানে ওই লোকটা উঠবো কি, ওই লোকটা উঠতে চাইছিল, যেটা মনে করেন আমি ভুল করছি, মুরব্বী হইলো উঠতে চাইছে, আমি না পা এরকম লাভতে গেছি। আচ্ছা। ওই লোকটা বুড়া লোকটারে লাগতে দিছে কি জানেন, ওরা বিয়ে করতেছে, কিন্তু আমার মনে মনে একটা কাজ করতেছে যে আমার নিয়ে মনে জবাই দিব। মানে এইটা আপনি ফিল করছিলেন? হ্যাঁ, আমার এটা মানে ছোটবেলা থেকে শুনে না, ছেলে ধরা আছে বা ঢাকায় থেকে শুনতাম কি মানুষ বিয়ে করে নেয়, বিক্রি করে দেয়, কাটতে ফেলায়, এরকম করে না। আমার ওইটাই মাথার মধ্যে ঢুকছে। আমি মনে করছি আমার নেয়া জবাই দিব। তারপরে উড়াইলো, উড়ানোর পরে মনে করেন যেটা করে গ্রামের কি কাপড় দিয়ে রিস্কাটা ঢেকে দেওয়া হয়। কাপড় দিয়ে ঢেকে দেওয়ার পরে মানে রিস্কা কোন দিক দিয়ে নিয়ে গেল এটাই করতে পারলাম না। নিয়ে যখন বাসা নামাইলো, নামানোর পরে লোকজন বাইরে এলো, দান দিল, দুবরা দিল, দিয়ে টিয়া আমার নিয়ে গেল ঘরে। একটা মহিলা সম্পর্কে চাচি শাশুড়ি হয়। আচ্ছা। উনি নিয়ে গেল, কুলে করে নিয়ে গেল, নিয়ে যা বসালো। তাই রাত্রের বেলা ওনার ঘরেই ছিলাম, চাচি শাশুড়ির সাথেই ছিলাম আমি আর আমার ভাই। পরের দিন সকালবেলা আমাদেরকে খাবার দাবার দিল, আবার উকিল যে হইলো,
উকিল হইলো কে জানেন? যে লোকটা বললো না বিয়ে হয়ে গেছে, উনি উকিল হইল। ওনার নাম হলো শরবত ইসলাম। আচ্ছা। এখন উনি আবার ক্ষীর রান্না করে সকালবেলা নিয়ে আসছে খাওয়ানোর জন্য। আর না ক্ষীর খাওয়াইলো যেমন এর মুখে তোর মুখে দেয়, এরকম দিল। তা আমারে দেয় ওনার মুখে খাওয়াইলে এতগুলা করে, আর ওই লোকটার হাতে থেকে কেনে আঙ্গুল দিয়া একটা ভাত 3টা ভাগ করে আমরা খাওয়াইতে হবে। আচ্ছা। যাকে বউ ভাত বলে। ও, এটাকে বউ ভাত বলে? আচ্ছা। এটাকে বউ ভাত বলে। এরকম করলো, সারাদিন পারে গেল। আর রাত্রের বেলা নিয়ে একটা ঘরে দিল। ঘরের মধ্যে হলো যেমন খেরের ঘর, খেরের ভেড়া, নিচে খেরের বিছনা। আচ্ছা। তার ভিতরে একটা খেতা দিল, আর মনে করেন 2টা বালিশ দিল। ওই লোকটা ঘরে ছিল না। ওই লোকটার আবার মেয়ে আছে বড়, বিয়ে হয়েছে, মেয়ের ঘরে বাচ্চা কাচ্চা আছে। আচ্ছা। ওই মেয়েটা আমাকে নিয়ে ঘরটাই দিল। দেওয়ার পরে বসে রয়েছি আমি আর আমার খালাতো ভাইতে। প্রচন্ড শীত, শীতকালের দিন গ্রামে দেখবেন মাটির হাড়িটা টুস দিয়ে আগুন জ্বালায়, আগুন পোহায়। না না, আমার খালাতো ভাই বলবে আগুন পোহাইতেছি। তারপরে ওই লোকটা ঘরে ঢুকলো, নাম হচ্ছে মতালি। ঘরে ঢুকে কিছুই করলো না, ওনার গায়ের গলার মেয়েদের মাফলার দিল, মাথার মেয়েদের দেখলাম টুপি দিল, আর সোয়েটার মেটার যা আছে আর কি পিনতো না, খুব করে ঢুকলো। দেওয়ার পর দেখো না আমি আর আমার খালাতো ভাই কানাকানি করতেছি যে এখন আমরা মারবো, এখন আমরা দুজনে মেরে ফেলাইবো। এই কথা মনে করে আপনাদের ঘরে আমি আর এরকম গলা দৌড়িয়া দুজন বসে রয়েছি। আমি কই কি মরলে দুজন একসাথে মর, আবার বুদ্ধি করে যদি আমরা মারতে হয় তাহলে আমরা কি করবো। আমি কইতেছি যে আমি কামড় দিব, ওই কথা আমি লাগতে দিব। এরকম 2 ভাই বোনের ভিতরে আর কি গবেষণা চলতেছে। তো ওই লোকটা গেল গিয়া শুয়ে পড়লো একলা একলাই, কিছু করলো না। আবার আমার কইলো কি তুমি ঘুমাও। আমি কই আপনি ঘুমান গা, আমরা ঘুমাইতাম না, আমরা ঘুমালে আমরা জব করবেন, এই কথা বললাম। আমরা ঘুমাই না, অনেকক্ষণ ডাকাডাকি করতেছে, আমরা ঘুমাই না। না ঘুমালে তো লোকটা বললো না হাতটা ধরে টান দিল আপনার, ঘুমানোর জন্য। যখন হাতটা ধরে টান দিল আমার খালাতো ভাই একটা চিকুর মারলো। আমাদের ধারণা হলো কি জানেন, আমাদেরকে এখনই মনে জবাই দিয়ে দেবে। যখন চিকুর দিল তো ওই যে আগুন ফুয়াইতেছিলাম মাটির হাড়িটা, আমি আবার করলাম কি আমার বাম হাতটা ধরে টান দিল, তো ডাইন হাতটা দিয়ে মাটির হাড়িটা নিয়ে লোকটার মাথার মধ্যে একটা বাড়ি দিলাম। দেওয়ার সাথে মাটির হাড়িটা ভাঙ্গে আগুন গুলো পুরা বিছানায় ছড়াই পড়লো, লোকটার সমস্ত গায়ে পড়ে গেল। মনে করেন লোকটা চেলাচেলি শুরু করলো, আমার খালাতো ভাইটা চিল্লাইতেছে, আমিও চিল্লাইতেছি। 3 জন মিলে চিল্লাচিল্লি করছেন। 3 জন মিলে আগুন তো বুঝেন কিরকম একটা আগুন জ্বলে গেল, খেরের মধ্যে আগুন করলে আর কি। আর ওই লোকের তো মনে করেন মাথার মধ্যে আগুনের জায়গায় জমে রয়েছে পুরো শরীর সুদ্ধা। এখনো লোকটার গায়ে কিন্তু দাগগুলো আছে। তারপরে মানুষ আইলো, আয়া ঘর থেকে বাইর করলো। পরে তো সবাই বিচার কি করবো, বেশিরভাগ মানুষ হাসাহাসি করতেছে সবাই আর কি। ওরকম মতালি তুমি এটা তোমার বউ, এটা বউ। ওই এখনো জামাই কি জিনিস বুঝে না, সংসার বুঝে না। আর হ্যাঁ তোমার মাথার মধ্যে আগুন ডাইলা দিছে, এই কথাটা মানুষ শুনলো তো তোমার খারাপ করবো। এটা কি নিয়ে এলা, কারে নিয়ে এলা? হ্যাঁ মনে করো তুমি জবাই দিবা, কাটতে ফেলাইবা, গলা কাটা, মাথা কাটা, এরকম মানুষের লোকজন কই করে। রাত্রে বেলা আমার খালাতো বাইরে ওই যে চাষি শাশুড়ি বললাম ওনার ঘরে রাখলো। এবারে অনেক কান্নাকাটি করতেছে, তো আমি চাষি শাশুড়ি অনেক বুঝাইলো আমাকে, কলো কি যে দেখ তোর তো বিয়ে হয়েছে। আমার বিয়ে হয়েছে না, আর এই বুড়া বেটাতে বিয়ে হইতে পারে না। আমার কথা হলো মানুষের দেখি না বিয়ে হয়, কিরকম ছেলে কিরকম মেয়ে বিয়ে হয় এটা তো দেখি, ওই বুড়া বেটাটা আমার বিয়ে দিল কেন। আর আমার সবচেয়ে মাথায় কাজ করতো কি যে আমার তো হলুদ দেয় না, মেহেদি দেয় না, সুতরাং আমার বিয়ে হয়। আমাদের এসব কিছু দেয় না। এরপরে মানুষের যে বিয়ের সময় কবুল করে, আমি তো কবুল করি নাই, তাহলে আমার বিয়ে কেন। আমি যতটুকু বুঝতাম আমার বুঝ দিয়া। তারপরে সকালবেলা খালুরে সবাই খবর দিল, আসলো, আসার পর একটা শালিশ জমলো। জমার পরে তখন সবাই বললো যে মেয়েটাকে নিয়ে যান, ওই বড় যদি বুঝে যদি সে আসে তাহলে আপনারা দিয়ে দেন, আনালে নিয়ে যান। পরে নিয়ে গেলাম, খালার বাড়ি থাকি। খালা চিন্তা ভাবনা করতে যে আমি খালার তবে খালার সাথে ওর সাথে বিয়ে দিয়ে রেখে দেবো। আমি আর ওই মিললাম, আমরা দুজনে কই কি আমগো দুজনে বিয়ে দিলে ভালোই হইব। ওকে, বুঝুন অবস্থা। আসলে ওরা ওদেরকে নিয়ে হাসাহাসি করবেন নাকি যাদের আসলে বড় ছিল তাদেরকে নিয়ে হাসাহাসি করবো, আসলে বুঝতে পারছি না। ওকে, তারপরে আমি শরীফ কয়েক করলে ভালো হইব, আমি আর তুই সারাদিন খেলবো, তাহলে আমরা কেউ বকা দিতে পারবো না। আমি বললাম হয় এটাই ভালো হইব, তাহলে আমার কেউ বাড়ি যাওয়ান লাগবো না, কামও করুন লাগবো না, দুজন একসাথে থাকবো। এতে আমরা ভাই বোন দুজনে খুশি। আচ্ছা, বিয়েটা কি সেটা মাথায় না ঢুকলে আমরা খুশি। এরকম মনে করেন তো অনেক গ্রামের মানুষ এক প্রকারে খুব চেপতে গেল যে 2 দিন হলো না মেয়ের একটা বুড়া বেটার কাছে বিয়ে দিলা, যে বেটার মাথার মধ্যে আগুন ডাইলা দেয়া করলো। আর আজকে এই পোলার লাগে বিয়ে দিবা, পোলা এখনো পুকুরে যায় কাপড় খুলে গোসল করে, মাইয়া এখনো রীতিমতন জামাটা গায়ে দেয় না।
এদিকে কি শুরু করছো তোমরা গ্রামের ভিতরে? ঠিক। তোমরা কি আরো মানুষের নষ্ট করবা নাকি? যেমন চেয়ারম্যান মেম্বার আছে না, ওনাদের কানে কথাটা গেল, ওনারা খুব চাচাচাতি করলো। তা আল্লাহ রহমত আমার আম্মা কিভাবে জানি মাথা ঠিক হয়ে গেল। ঠিক হয়ে যাওয়ার পরে গেল আমার ভাইয়ের কাছে, গিয়ে শুনলো আমি আইসি, আমি খালার বাড়িতে, খালা আমার বিয়া দিচ্ছে। শুনে তোমার দৌড়ে এলো শুধু খালার বাড়ি। আচ্ছা। আয়া দেখে মনে করেন এই জায়গায় বিরাট বড় গেঞ্জাম। পরে মায় কয় দেশেই থাকবো না, দেশ ছেড়ে দেবো। তারপরে ভাই তো বুঝেন নিজের মতো নিজে চলে গেল। এখন আমি আর মা একা। পরে মা আমার লগে নিয়া সেই সিলেট চলে গেল। সিলেট বলতে ইয়াতে গেছে আপনার ওই শাহজালাল মাজারে গেছে। আচ্ছা। মায় বলতেছে যে ওই জায়গায় যাই একটু নামাজ পড়ি, দেখি জীবনে কোনো কিছু হয় কিনা। গেল ওই জায়গায় যাওয়ার পরে মনে করেন সারা রাত মাজারে আমার নামাজ কালাম পড়লো, কান্নাকাটি করলো। তো জায়গায় আমাদের দেশের মানুষ আছে, ওই জায়গায় ওরা বললো যে এখানে থেকে কাজ কাম করেন না, মেয়ের একটা বাসা দিয়ে দেন না। পরে ওখানে 500 টাকা একটা বাড়ি নিল, বাসা নিল। সেটা জায়গার নাম হলো আপনার কাজল শাহ মেজমা ডাক্তার উসমানী মেডিকেলে বড়। আচ্ছা। ওনার বাসাতে বাসা ভাড়া নিল। নেওয়ার পরে আসি মায়ে কাজ করতো, 2-3 বাসে কাজ করতো। আপনার এক কাজ করলে 50 টাকা করে দিত। আচ্ছা। দিত আর 1 পট করে চাউল দিত, মার একবেলা খাওয়াইতো। এরকম ভাবে মনে করেন চলতেছি। 2 মাস হয়েছে। আচ্ছা। তারপরে পাশের রুমের একটা মহিলা স্বামী স্ত্রী, তারা আমার মায়ের কইতেছে যে আন্টি এই জায়গা থেকে কষ্ট করার দরকার নেই, ঢাকায় যান। ঢাকায় গেলে আপনাদের কোনো অভাব থাকবে না, কোনো কষ্ট থাকবে না, ঢাকা শহরে কাম করলে অনেক টাকা পাওয়া যায়। অনেকেই মনে করেন পড়ানি শুরু করছে। তারপরে কইতেছে আর নাহলে আপনার মেয়েটারে বিয়ে দিয়ে দেন ঢাকা শহর। মায় কয় না, ওরে এখন বিয়ে দেব না, ওই জামাইটা আমি চিনে না, ওরে বিয়ে দিলে আর ওই বিয়ে দেব না, বাসায় দেব। তারপরে হারা কথা এলে চলেন আমার সাথে নিয়ে যাই, বাসা দেখে আসেন, পছন্দ হলে মেয়েটারে দিয়ে এবেন, ওরা লেখাপড়া শিখাইবো, মেয়েটা ভালো থাকবো। তখন মায় রাজি হয়ে গেল ওদের কথায়। রাজি হইয়া আসলাম ওনাদের সাথে, স্বামী স্ত্রীর সাথে। ওনাদের সাথে 2টা ছেলে ছিল। একটা ছেলে হলো আপনার 4.5 বছর বয়স হবে, আর একটা ছেলে হলো কুলের দুধ খায়, টুকটাক খাতে পারে এরকম। ওনাদের সাথে আসলাম। আসার পরে মানে ওই লোকটার বউ যে রিস্কায় বসলো, সেই রিস্কায় আমাকে বসালো, আর ওই লোকটা যে জায়গায় বসলো সেই জায়গায় মাকে বসালো। আমাদেরকে ভাগে ভাগে দিল, একসাথে দিল না দিয়ে। তারপরে মনে করেন আপনার ওই যে কদমতলি বাস স্ট্যান্ড যে সিলেট, ওই জায়গায় আসলাম। আসার পরে বাসে উঠলো, ওইটা সারা রাত্রে এসে তেজগাঁও নাকি বলে, সে জায়গায় নামলো। নামে এখান থেকে একটার পর একটা সিএনজি বাস এসে টকবক করে মনে করেন আপনার যায় পৌঁছাইলো কই মগবাজার। মগবাজার পৌঁছানোর পরে ঢাকা মগবাজার, জি ঢাকা মগবাজার। মানে আমি নামগুলি আর কি টোটাল মনে রাখছি। জি ওখানে যাইলো যে একটা বোর্ডিং বলে, মানে এখন জিনিসটা বোর্ডিং বুঝি আর কি, একে তো বুঝি না কে। পরে ওখানে গিয়ে ভাড়া নিল, হইলো আপনার 5-6 তলার মতন, এতটুকু ভাড়া নিল। নেওয়ার পর উনি কইলো যে চলেন এই জায়গায় যায় কিছু খাওয়া দাওয়া করি, হাত মুখ ধুয়ে তারপরে আপনাদেরকে নিয়ে যান। তারপর ওখানে গেলাম। তারপরে মনে করেন যে ঘরের ভিতরে নিল, নিয়ে রাখলো। তখন মাকে বলতেছে যে আন্টি আপনি কি খাবেন, মাকে জিজ্ঞেস করলো। তখন মায় কয় যে আমার চা আর পান দিলেই হবে। ওই লোকটা চা পান পরোটা ভাজি নিয়ে আসলো। ওই লোকটা কি করতো ভাইয়া, ঘর থেকে বের হলে আমাদেরকে বাহির দিয়ে আটকে রেখে যেত। ওনার বউ ছিল, বাচ্চা 2টো ছিল। মানে আমরা যে ঘর থেকে বাইর হবো একটা কিছু, এই যে আপনার এই রুমটা যেরকম ঠিক সেরকম রুমটা, বাইরে কিছু দেখা যাবে না, এরকম একটা রুমের ভিতরে। তা আমার খাইতে কইতে একটা কাজ হলো যে আমি বাথরুমে যখন হাত মুখ ধুতে গেছি, তখন দেখি কি জানেন, দেয়ালের মধ্যে আপনার রক্ত দিয়ে লেখা, মানে কি লেখা আমি তো পড়া জানি না, বুঝতে তো পারে যে মানুষের নাম বা একটা কিছু লেখা, আর হাত কাটা রক্ত এরকম আর কি। বা চাদরটা যে ওই চাদরটার মধ্যে আপনার রক্তের ছাপ ওই রুমের মধ্যে। তখন আমার ভিতরে একটা ভয় কাজ করছে। আমার মনে হইতেছে এটা মানে মানুষ কাটার ঘর, মানুষ কাটে। ছোটবেলা থেকে ওই জিনিসটা মানে আমার মা আছে, ওই রুমেই আছে। মা আবার করলো কি চা খেলো পান খেলে, মা খায় ঘুমাই গেল। প্রচন্ড ঘুম, কিন্তু আমার অনেক জোর করতেছে খাওয়ার জন্য। আমি ওই যে জিনিসগুলো দেখছি না, ভয় আপনি আর বেরোচ্ছেন না, আমি খাই না। আমি খাওয়াবো না, আমার কথা ঘুমাও। আমি কই না ঘুমাবো না। এত জোরাজোরি করতেছে ঘুমানোর জন্য। তারপরে কি করলাম, মনে মনে চিন্তা করলাম যে একটা ঘুমাই, দেখি কি হয়। মার পাশে শুইলাম, এরকম তো উলনা, এই উলনা আমি আবার করলাম কি জানেন, সোজা শুয়ে উলনাটা নাক মুখ ঢেকে দিলাম। তারপর যে ডাকলে দেখেন আপনি দেখবেন, কিন্তু আমি কিন্তু আপনাকে দেখতে পারবো না আপনি কি করতেছেন, যাতে কেউ আপনাকে ধরতে না পারে। সেরকম ভাবে শুয়ে থাকলাম। শুয়ে থাকার পরে লোকটা বাইর হইলো, বাইর হওয়ার পরে দেখলাম ঢুকলো, লগে একটা লোক ঢুকলো, মুডা, মানে তার সমস্ত শরীরে সৈন্য ছাড়া কিছুই নাই। আপনার হাত গলা যা বলে আর কি, ব্রেসলাইট এসব, এরকম একটা বিটকেস নিয়ে আসলো।
ওই রুমের মধ্যে? রুমের মধ্যে আমি শোয়া অবস্থা। তো যে লোকটা আমাকে নিছে, লোকটা কিন্তু আমার সম্পূর্ণ নাম জানতো না। আচ্ছা আমার নাম যে আসমা, উনি এটা জানতো না। উনি ওখানে লিস্টে লেখাইছে আমার নাম রাবিয়া, আচ্ছা। মানে বোর্ডিং এ লেখাইছে রাবিয়া। যখন ওই লোকটা আসলো তখন বলতেছে যে রাবিয়াকে তো নিয়ে এসেছি, আপনার সাথে যে কন্ট্যাক্ট হয়েছিল ওকে তো নিয়ে এসেছি। এই কথাটা শোনার পরে মানে আমি আর স্টিলের মতো শক্ত হয়ে গেলাম যে আসলে মা তখন ঘুমে? মা ঘুমায়। আচ্ছা স্টিলের মতো শক্ত হয়ে গেলাম যে শুনতে হবে তো কি হইতেছে। তারপর কইতেছে যে ওই লোকটা বলতেছে তোমাকে তো 30,000 টাকা দেওয়া হয়েছে, অত চেহারাই দেখলাম না, মালটা কিরকম। এই কথাগুলো বলছে সেই হ্যাঁ, লোক? মালটা কিরকম সেটা না দেখলে তো টাকা, বাকি টাকাটা দেওয়া যাবে না, এরকম বলতেছে। তখন মালটা বলতে তো সেরকম একটা সেন্টিমেন্ট কাজ করতো না। তা আমি মনে করতাম যেন হয়তো বা কোনো ইটি হবে আর কি, এরকম। ওকে। পরে ওই লোকটা আমার প্রচন্ড ডাকতেছে, রাবিয়া 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 রাবিয়া, অনেক ডাকাডাকি করতেছে, ডাকতেছে। আমি মনে করেন লড়ি নাই, এক কথা সেটা না লড়ার পরে তখন ওনাদের মধ্যে কথা ফাইনাল হয়ে গেল, 1 লাখ টাকা দিবে। 1 লাখ টাকা দিবে? 1 লাখ টাকা। মানে এগুলো আপনাদের রুমে বসে কথাবার্তা হচ্ছে? হ্যাঁ, যেমন এই যে আমরা মামি এই জায়গায় শুয়ে আছি, ওনার বউ এই জায়গায় 2টা বাচ্চা নিয়ে বসে আছে, ওনারা দুজনে এই জায়গায় বসছে, বসে কথাবার্তা বলতেছে। এটা তো একটা হোটেলে? হোটেলে। আচ্ছা। 1 লাখ টাকা দিবে, আমারে দিয়ে দেবে। তারপর উনি বলতেছে যে তো মিথ্যা কথা কয়ে নিয়েছি, কাজ দেওয়ার কথা বলে, আপনি কাজ দেওয়ার কথা বলে এখান থেকে নিয়ে যেতে হবে। এই কথাটা শোনার পরে মনে করেন আমি লাভ দিয়ে উঠে বসলাম। উঠে বসে মারে ধাক্কা দিলাম এত জোরে, মা উঠে না। তারপর ওই যে লোকটা বিটকেসটা নিয়ে গেল, ওনাকে 2টা পায়ে ধরিয়া আমি জিজ্ঞাসা করলাম যে আব্বা আপনি কেমন আছেন। তা আমি মনে করছি যে বাবা ডাকলে হয়তো একটা বাচ্চার প্রতি মনে কারো মায়া হবে। তো উনি বললো যে তুমি কে, তুমি আমার বাবা ডাকো কেন? আমি দেন আমার তো বাবা নাই, আপনার তো আমার বাবার মতন, আপনাদের সব কথা আমি শুনছি, আমার মায়ের আপনাদের কি লাভ, আমার তো কেউই নাই, আমার কে লেগা মারবেন। অনেক কান্নাকাটি করি কিন্তু আমার কান্নাকাটি কোনো লাভ হয় না। লোকটা বের হয়ে চলে যায়, বিটকেসটা ওনার হাতে দিয়ে উনি চলে যান। উনি বলে যে নিচে গাড়ি আসবে, গাড়ি আসলে উড়াই দেবেন। যখন বের হয়ে গেল এখন আমি কি করব, মা তো ঘুমায়। তারপর মারে ধাক্কাইতে ধাক্কাইতে মা উঠে না, লাস্টে মার হাতে আমি কামড় দিলাম, অনেক জোরে কামড় দিলাম। তখন মা উঠলো, কি হয়েছে কি হয়েছে কি হয়েছে বুঝেন তো, আতঙ্কিত মানে কি হয়েছে কি চলে যাবো, মা আমরা মাইরা ফেলাবার, আমরা বেচা দিছে। মানে মা তো মানে এরকম ঝিমায়। একটা কথা আছে না যে আপনার জিজ্ঞেস করবে সেটা পারতেছে না। আই থিঙ্ক আমরা যত মনে হয় যে ওনাকে খাবারের মধ্যে ঘুমের ওষুধ দিয়ে এরকম করতেছে। আমার তখন মাথায় একটা কাজ করলো যে আমি তো মরে যাবো, ওনার 2টা ছেলেকে আমি বাঁচতে দিব না। কারণ আমি মরে গেলে আমার মার যতটুকু কষ্ট লাগবে, তার ছেলে মরে গেলে তার এতটুকু কষ্ট লাগবে। এটা আমার মাথায় কাজ করছে? আমার মাথায় ঢুকছে। ঢুকার পরে যে বললাম না আপনার 4.5 বছরের বাচ্চাটা আপনার নিচে ধারণা ছিল, ছোট বাচ্চাটা বসা ছিল, স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হইতেছে, টাকা পয়সা ভাগাভাগি নিয়ে। আচ্ছা আচ্ছা। আমি মানে দিশা মিশা না পাইয়া ধারণা অবস্থা যে ছেলেটারে মনে করেন এরকম ভাবে ধারণা অবস্থায় এত জোরে একটা লাত্তি দিছি যা হয়তো আল্লাহ মানে মাফ করবো না। লাত্তি খেয়ে বাচ্চাটা যে মনে করেন আপনার দেয়ালের সাথে বাড়ি গেছে। দেয়ালের সাথে বাড়ি খাওয়ার পরে মা বাবা যে বাচ্চাটারে ধরছে, ধরার পর যে বসা ছিল যে বাচ্চাটা, এই বাচ্চাটারও মনে করেন এরকম ভাবে 2-3টা থাপ্পড় দিছি, প্রচন্ড জোরে জোরে দিছি। মানে আমার ইচ্ছা হলো কি জানেন, আমি ওদেরকে মাইরেই ফেলাবো, রাখবো না। আমার সেরকম একটা এরকম আমি বুঝে নিতে একটা ধস্তাধস্তি শুরু হয়ে গেল। ওই লোকটার বউ হ্যাঁ সিটকারিটা খুলে দিল, সিটকারিটা অনেক উপরে আমি হাতে পাই না। আচ্ছা। সিটকারিটা খুলে দেখো তোমরা চলে যাও, আমার বাচ্চা মারা লাগবে না। তখন মারে টাইনা নিয়া সিঁড়ি দিয়া মনে করেন প্রচন্ড জোরে নামতেছি। তা আল্লাহর কি রহমত, নাইমা দেখি কি ভাই একটা সিএনজি ধারানো, সিএনজি নামা দেখে বলতেছে যে তাড়াতাড়ি উঠেন। ভালো কি মন্দ কিছুই ভাবলাম না, মা মেয়ে দুজন সিএনজিটা উঠে বসে পড়লাম। সিএনজিটা মনে করেন আপনার আধা ঘন্টা 1 ঘন্টার মতো টানলো, টাইনা এসে তারপরে বলতেছে মারা যে খালাম্মা আপনারা যাইবেন কই, এখন বলেন, এখন আপনারা নিরাপদ জায়গায় আছেন। তারপরে মাকে আমি জানি না। তা আমি ওই তো ছোটবেলা আপনার মিরপুরে থাকতাম, আমি বলতে আমার মিরপুর নিয়ে আসলাম, মিরপুর নিয়ে গেলে হবে, আমার ধারণা যে বাসে থাকতাম এই জায়গায় এলে এই জায়গায় দেশের মানুষ আছে, এই জায়গায় তো একটা আশ্রয় হয়ে যাবো আমার। তারপরে লোকটা নিয়ে আসলো, আইসা এখানে নামাই দিল। তখন আমাদের মামের কাছে আপনার 200 টাকা ছিল। 200 টাকা ছিল। সিএনজিওয়ালা বললাম ভাইয়া ভাড়া কত, সিএনজিওয়ালা ভাড়া নিল না, চলে গেল। বললাম আপনাদেরকে এত বিপদের থেকে বাঁচাই দিয়েছে, আপনারা জীবন পর আমরা দোয়া করেন। চলে গেল। দেশের মানুষ যারা তাদের কাছে গেলাম, থাকতেছি, একটা ঘর ভাড়া নিলাম 300 টাকা দিয়া, নিয়ে আসি, চলতেছি। এখন ভাইয়া চলবো কিভাবে, পেটে তো দেওয়া লাগবে, ঘর যে ভাড়া নিলাম এটা তো করা লাগবে, কি করবো দিশে পেলাম না। পরে মা আমার একটা গার্মেন্টসে ঢুকাই দিল, 700 টাকা বেতন।
একবার আগে বললাম ভাল লাগে না। আর মায়ের কথা তাহলে কি করবে, কেমনে চলবে, কি আসে বিষয়। তো মা ওই যে রাস্তায় দেখে কি মানুষের পিঠা বিক্রি করে, আর মায়ের কথা আমরা পিঠা বানাই। তারপরে রাস্তার মধ্যে পিঠার একটা দোকান দিলাম। এভাবে 5-6 দিন চললো পরে ওই যে জায়গায় পিঠা বানাইতাম সেই জায়গায় হইলো শিয়ানপাড়া একটা বাসে গ্যারেজ আছে, গ্যারেজের সামনে মানে আমরা দোকানদারি করতেছিল আপনার 15-20 দিন হয়েছে। পিঠা তো অনেকেই খায়। তারপরে মনে করেন ওই যে ওই হেল্পারটা ঘটক নিয়ে আসলো। হেল্পারটা ঘটক নিয়ে আসলো? কোন হেল্পার এটা? আর নাম হয়েছে আফজাল। আচ্ছা, কি হেল্পারি করতো? বাসে 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 হেল্পারি করতো। ওনাদের সাথে পরিচয় ছিল কিভাবে ওনার সাথে? পুরো সেরকম নয়, পিঠা বিক্রি করে পিঠা খাই সেটাই। ও, আপনার ওখানে বসে বসে পিঠা বিক্রি করতেন? পিঠা বিক্রি। আচ্ছা, ওই যে বাপা পিঠা চিতই পিঠা। আচ্ছা, উনি ঘটক নিয়ে আসলো? উনি ঘটক নিয়ে আসলো। আসার পরে মানে ঝাঁকে নিয়ে আসলো, সেই পছন্দ করলো। সেই পছন্দ করে ফেললো? সেই পছন্দ করলো। সে পছন্দ করে মানে সে কইতেছে যে ওর সাথে বিয়ে দেওয়া যাবে না। মানে এই জিনিসটা আমি আমার মা আমরা কেউই জানি নাই। আচ্ছা আচ্ছা, আমরা কেউই জানি না। আমরা মনে করেন পিঠা বিক্রি করার দরকার আমরা পিঠাই বিক্রি করি, মোটামুটি আমাদের ভালোই চলে, জি, কোনো সমস্যা হয় না। একদিন আমরা মনে করেন তখন কি হয়েছে কি জানেন, এই যে রাস্তাতে হলো নামাই দিল না, ডিবি নামাই দিল না রাস্তায়। তখন একদিন আর আমরা বসি না, মানে মা অসুস্থ ছিল তো পিঠা নিয়ে বসা হয় না, আমরা ঘরে ছিলাম। তো যে লোকটা পছন্দ করলো উনি আইসা দেখে কি আমাদের পিঠার দোকান নাই। ওনার নাম হচ্ছে খুকন। আচ্ছা, উনি হলো বাসের ড্রাইভার। উনি এসে দেখলো আমরা নাই, না দেখে জিজ্ঞাসা করেন যে পিঠা বানাতে বাসা কোনটা। জিজ্ঞাসা করতে 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 আমাদের বাসায় গেছে। তখন রাত 11টা বাজে। আমি আমার মা আমরা দুজনে খাইয়া দিয়ে ঘুমাই গেছি তালা দিয়ে। আমাদের ঘরে এখনো মামির এই সময়টার মধ্যে আপনার ভাইয়ের সাথে কোনো যোগাযোগ নাই, আর বাবার সাথে তো নাই? বাবার সাথে এই পর্যন্তই নেই। আমার বাবা আসলে কি আছে না আছে আমি তাও কোনো খোঁজ খবরে জানেন না? জানি না। আচ্ছা, আর ভাইয়া তো দেশেই থাকে। তারপরে আমরা ঘুমাই থাকি, ওই যে খুকন সে আমাদের বাসায় যায়, যা দেখে দরজা আটকানো, সবকিছু তালা তোলা মারা। অনেক আসা পরে আসার সময় মানে আমাদের গেটে তালা দিয়ে দেয়। 3 বস্তির বাড়ি ছিল, তারপরেও মনে করেন আপনি গেটে তালা দিয়ে দেয়। যায় জনে দেয় তালা দেওয়া, গেট তালা দেওয়া। আসবে কিভাবে? সে করলো কি গেটের উপরে দেয়া, যাকে বলে ওয়াল টপ পানি, সেইভাবে নাইমা আসলো। তখন ওকে ডিবি পুলিশে ধরলো। ওরে, হ্যাঁ, খুকনকে ডিবি পুলিশে ধরলো। ধৈরা তো বলতেছে যে আপনি কই গেছিলেন, আপনি চুন্না ডাকাত, এত রাত না আপনি ওয়াল টপ করে বের হলেন কেন বাড়ির থেকে? ওই নিজেকে বাঁচানোর জন্য মিথ্যে কথা বললো। ওই বললো যে আমি তো এবার সেই থাকি, আমার শাশুড়ি আর আমার ওয়াইফ আমাকে ঘর থেকে বাইর করে দিছে ঝগড়া লেগে। আচ্ছা আচ্ছা, ডিবি পুলিশ মনে করলো যে স্বামীর সাথে ঝগড়া রেখে স্বামীকে বাইর করে দিচ্ছে, এটা তো ঠিক না, যাওয়ার দরকার। যখন ডিবি পুলিশে মনে করেন গেটের মধ্যে নক করলো, তখন গেট দারোয়ানে খুলে দিল। আচ্ছা, দেওয়ার পরে আর কি গেল গিয়ে মানে ওই ডিবি পুলিশ আমাদের দরজার মধ্যে মানে বাইরে দিচ্ছে, ওই যে রাইফেল বললো না ওটা দিয়ে বাইরে নিয়ে। পরে তখন মায় বললো কে? বললো আমরা আইনের লোক। তখন তো বুঝেনি তো, মানে একটা ভয়, আমাদের এখানে পুলিশ আসবে কেন, আমরা কি করছি, কিছু তো করি না। পরে বাইরে এলো মা, এই যে খুকন, সে কোন কথাবার্তা নেই, সুজা যে আমাদের রুমে ঢুকলো, ঢুকে বলতেছে এটা আমার ওয়াইফ, ওইটা আমার শাশুড়ি। এক কথা খেললা বলতে ডিবি পুলিশের সাথে করে নিয়ে গিয়ে মা মনে করেন এরকম তাকাই রইলাম কি কয়। আর আমি তো শুয়েছিলাম, শুয়ার থেকে বসলাম, বসে এরকম তাই রইলাম। ঘটনাটা কি কিছু তো বুঝতে পারতেছি না। আর মা মেয়ের মধ্যে মনে করেন শরীর এত কাঁপানো দিল যেমন বলার মতন না। তারপর ডিবি পুলিশে আমাকে বললো মা এদিকে আসো। বয়স্ক লোকটা ছিল, গেলাম, যাওয়ার পর মাথায় হাত দিয়ে বললো মা দেখো তুমি তো অনেক ছোট, বুঝো না, তোমার স্বামীকে ঝগড়া করে বাইর করে দিলা, যদি এখন আমরা ধরে নিয়ে যেতাম তখন কি করতাম, এরকম কোনোদিন করো না। মারে বললো আন্টি ওকে করেন না, সন্তানে দিয়া বুঝে রাখেন। ওনারা চলে গেল। বস্তির মানুষ তো বুঝেন, সব একজুট হয়ে গেল। কাহিনীটা কি ঘটলো, কি খালা আপনি মেয়ে কবে বিয়ে দিলেন? আমরা তো করলাম না। মা গো আরে আমি তো মেয়ে বিয়ে দিলাম না, এই পোলা করতে গেছে, কি আসে কি বিষয় তো জানি না। এই কারণেই হয়তো আমরা সবসময় বলি যে লাইফ ইজ মোর দ্যান ড্রামা। আমরা সিনেমাতে যা দেখি, নাটকে যা দেখি, তার চেয়ে অনেক বেশি নাটকীয়। বলুন তারপরে মনে করেন যে আমার আম্মাই জিজ্ঞাসা করলো যে আচ্ছা বাবা তোমার নাম কি, ঠিকানা কি আমরা জানি না, পিঠা বিক্রি করে পিঠা কিনা খাও, এটুকু তোমার সাথে আমাদের পরিচয়, তার বেশি কিছু না। তো তুমি বাবা এখন মিথ্যা কথা বলে আমার মেয়েকে তোমার কোনো বকাবাজি করছে কোনোদিন বা কোনো কিছু করছে? তো উনি মারে পাও ধরে কইলো যে না খালাম্মা, আমি নিজেরা বাঁচানোর জন্য আমি মিথ্যা কথা কইছি। এটা তো মনে করেন সবাই শুনলো। পরে মায়ে কইতেছে তুমি নিজেরা বাঁচাইলা, কিন্তু আমার মেয়ের জীবনটা তো এইভাবে মনে করো সবাই আঙ্গুল তুললে কইবে যে রাত্রের বেলা একটা বেড়া ওকে ঘরে ছিল, এরকম করবে না লোকজন? পরে হ্যাঁ সরাসরি বললো যে আমি ওকে বিয়ে করবো। তখন মায়ে বললো যে বিয়ে করাটা তো ছেলে খেলা না,
তুমি যদি বিয়ে করতে হয় তোমার গার্জিয়ান নিয়ে আসো। সারা রাত এরকম মনে করেন গল্প টল্প করলো, নাম ঠিকানা পরিচয় ওরকম জানাশোনা করতে করতে মানে রাত শেষ হয়ে গেল। সকাল হয়ে গেল, লোকটা চলে গেল, খুকন চলে গেল। পরের দিন আবার চাউল কিনতে নারকেল কিনতে 10 নম্বর বাজারে গেলাম। এই সময় ওই যে খুকনের মাকে নিয়ে আসলো। আসার পর আমি ঘরে নাই, আমি বাজারে। মা কইতেছে যে মা যেহেতু বিয়ের কথা উঠছে আর গার্জিয়ান যেহেতু আসছে তাকে তো বসতে দিতেই হবে। তারপরে খাওয়া দাওয়া হইলো, এদিক দিয়ে মানে মার সাথে আর খুকনের মার সাথে তাদের সাথে কথা সবকিছু আর কি ঠিক হয়ে গেল। এখানে তো মনে করেন আমার টানে নাই, আর আমার সেটা শোনারও কোনো ই ছিল না। 1 সপ্তাহ পরে আপনার বিয়ার ডেট ফেলাইলো আপনাদের। জি, বিয়ে হবে, ওনারা আমাদের কাছ থেকে কিছুই নেবে না, ওনারা কিছু নিবেও না, দিবেও না, প্রিয় শ্রোতা নিবেও না। আমার আম্মার খুকনের মা দুজন কথা শেষ করলো, 1 সপ্তাহ পরে বিয়ে হবে। তারপরে বিয়েতে হয়ে গেল, আসলাম। আসার পরে দেখো বলতেছে যে আলাদা রুম নেওয়া লাগবে। এখন আমরা তো থাকি মনে করেন টিন সেট বসতি, সেরকম না, বিশেষ তেলে পানি ওঠে। তাই যার সাথে বিয়ে হলো আমার স্বামী, সে যে একটা ভালো পরিবেশে আর কি বাসা নিল, 3000 টাকার মধ্যে নিয়ে সবকিছু পাওয়া যেত। আচ্ছা, নিল আছে মোটামুটি ভালো। ভালো থাকতে কি একটা কথা মনে করেন, উনি এতই মোটা, স্বাস্থ্য লম্বা ছিল, ওনার চোখের দিকে তাকে আমি কথা বলতে পারতাম না। একটা ভয় কাজ করতো আমার ভিতরে। যদি দেখতাম উনি আসতেছে, আমি মনে করেন ঘর থেকে বেরিয়ে যেতাম। ভয় এরকম মানে স্বামীর যে একটা জিনিসটা আছে না, ওটা আমার থাকতো না। কি একটা মায়া, আস্তে আস্তে একটু মায়া লাগতো, কিন্তু ওনার কাছে তেমন একটা যাইতাম না। এরকম মনে করেন 10-15 দিন পারে গেল। যাওয়ার পরে তখন আম্মার সাথে আমার স্বামী বলে যে মা হ্যাঁ তো আমার সাথে কথা কয় না। মায়ের কয় দেহ হ্যাঁ তো ছোট থেকে অনেক ই করে জর্জাতে বড় হয়েছে, তার ভিতরে ভয়টা বেশি। তাই অনেক সময় নাটক টিভি দেখতাম না যে একজন একজনের মাইরা ফেলা, এটা করে হেডা করে। আমার মাথার ভিতরে না আসলে কি ভাইয়া ওই জিনিসটা কাজ করতো সবসময়। তা এরকম মিশতাম না। তখন কয়েতে মাথার ঘুরে নিয়ে আসি, আর ঘুরাইতে নিয়ে যাবে, আমি তো একলা যাবো না। তাই আমরা যে জায়গায় থাকতাম বস্তিটাতে ভাড়া, ওইখানে আবার অনেক মেয়েদের সাথে তো মনে করেন চলাফেরা করতাম। ভালো একটা মিল ছিল। রুমা নামের একটা মেয়ে ছিল, ওই আমার সমবয়সী হবে। আমি কই রুমারে ছাড়া যাবো না। পরে কত নেও রুমারে নাও, নিলাম। রিক্সা দিয়ে ফার্স্ট গেল আমাকে নিয়ে চিড়িয়াখানায়, যা দেখা না দেখা, এরকম মনে করেন 1 দিন 2 দিন করে ঘুরাইতে নিয়ে যা। 3 দিন মেয়েটাকে নিয়ে গেল, 4 দিনের দিন আর মেয়েটাকে নিল না। মানে আস্তে আস্তে তার প্রতি যে একটা মায়া মহব্বত, সেই জিনিসটা সে আমাকে আস্তে আস্তে বুঝালো। তারপরে থেকে মনে করেন মোটামুটি সংসার হইতেছে, চলতেছি। তো ওই মাসটাতে নাকি ওই জন্য আমার বড় ছেলেটা পেটে হয়ে গেল। ওই মাসে বাচ্চাটা পেটে। আপনার মনে আছে আপনার যখন বিয়ে বয়স? বিয়ে হয়েছে আমার মনে আছে যে এটা মনে করেন আপনার 2003 সালে ফেব্রুয়ারি মাসের 4 তারিখ। আচ্ছা, বারটা মঙ্গলবার ছিল। ওকে, এটুকু আমার মনে আছে। এটা বুঝতে পারেন যে অপ্রাপ্ত বয়সী আসলে বিয়ে, বাল্য বিবাহই বলা চলে। তারপরে বাচ্চা পেটে গেল। তো বাচ্চা পেটে কি ওটা তো আমি বুঝি না। শুরুতে কাশি, ঠান্ডা, এই সেই, মাথা ঘুরে, বমি হয়, অনেক কিছু হয়। তো এটা নিয়ে অনেক অসুস্থতার মধ্যে নিয়ে থাকি আর কি আমি। পরে আমার স্বামী নিয়ে যায় রাড্ডায়। রাড্ডায় নিয়ে যাওয়ার পরে রাড্ডায় ওনারা চেক আপ করে দেখে বিকাল পরে রিপোর্ট দিয়ে বলে যে ওনার তো বাচ্চা পেটে। তা ডাক্তার বললো যে এত ছোট একটা মেয়ে, আর বাচ্চা হবে, ওই নিজেরা সামলাবে না বাচ্চাটা সামলাবে, তার থেকে বাচ্চাটা আপনারা নষ্ট করে ফেলেন। তা আমার স্বামী বললো যে না, বাচ্চা নষ্ট করা যাবে না, বাচ্চার জন্য যা কিছু করতে হয় আমি সবকিছু করবো, বাচ্চা নষ্ট করা যাবে না। তাই ভালোই চলতেছে, কোনো গ্যাঞ্জাম নাই, খটকা নাই, কিছু নাই। তো বাচ্চাটা মনে করেন আমার পেটে হয়তো বা 2 থেকে 3 মাস হবে আছে। তা আমার স্বামী হঠাৎ করে একদিন বলে মারে যে মা ভাড়াতে গাড়ি চালায়, সব টাকা তো মালিকই নিয়ে যায়, আমি আর কয় টাকা পাই, একটা গাড়ি নিজের কিনতে পারলে ভালো হইতো, কিছু টাকা হইলে ভালো হইতো। তখন মা মানে আমার মাথায় ঢুকাই দিল যে তোর বাপে তো তোর ফালাইতে গেছে, কই পয়রা মরছে না মরছে ঠিক নাই, তোর বাপের বাড়ি থেকে সম্পত্তি কেমন আম্মা, মাকে আমার লাগে চল। পরে গেলাম দেশে, যাওয়ার পরে ভাইয়ার সাথে দেখা হইলো। ভাইয়াকে মা বললো ভাইয়া যাবে না, ভাইয়া শ্বশুর বাড়ি থাকে গরজা, ভাইয়া যাবে না। পরে মা আমাকে নিয়ে গেল, যেটুকু বুঝানোর বুঝাইলো, বুঝে চাচার বাড়ি নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে চাচারা সবাই দেখলো, ওই করলো, দেখার পরে ওরা কইলো ঠিক আছে। তারপরে তারা রাজি হয়ে গেল, রাজি হয়ে কিছু অংশ জমিন দিল। তারপর জমিটু 3.5 লক্ষ টাকা বিক্রি করলো। মানে 3.5 লাখ টাকা আপনি পেলেন? আমি পেলাম। টাকারে জমিটা রেখে দিল। আচ্ছা, দিয়ে দেওয়ার পরে মনে করেন টাকাটা আইনা আমার স্বামীর হাতে দিয়েছে, কিন্তু তখন কিন্তু কোনো সাক্ষী প্রমাণ নাই। এত ভালো সম্পর্কের ভিতরে টাকা দিতে গেলে এটা কি কোনো সাক্ষী লাগে? স্বামীকে টাকা দিতে গিয়ে আসলে সাক্ষী, এটা খুব সাক্ষী প্রমাণ নাই। আর আমার স্বামীর কত হলো, মায়ের কত হলো, তুই সুখী হলে তো সব মস্ত বেশি সুখী। পরে দিল পরে আমার জামাই কইলো গাড়ি কিনবো, পরে গাড়ি কিনলো না কিনলো দেখি না। আমার স্বামী আমাকে একটা কথা বলতো কি যে বাইরে যদি কেউ বলে আমি মরে গেছি কিন্তু তুমি ঘর থেকে বের হবে না, আমার মারেও বলতো।
যে ওরে ঘর থেকে বেরোতে দেবেন না, ও ঘরে থাকবো। তখন আমাদের তো বুঝেন, ঘরে থেকে ভাত কাপড় পাইলে বাহিরে কে যায়, কারো তো যাওয়ার কোনো দরকার নাই, আর সেরকম কোনো কষ্টও দেয় না, ভালোই চলে। কিন্তু টাকাটা দিয়ে দেওয়ার পরে হচ্ছে কি জানেন, ধীরে ধীরে সংসারে হাট বাজারে হার কমে গেল। আচ্ছা, বাজার করা কমিয়ে দিল। আচ্ছা, ওখানে খালি কয় গাড়ি কিনছি, এই ভাঙ্গে সেই ভাঙ্গে সেই ভাঙ্গে, উজুহাত এরকম কয়রা। কয়েকদিন পরে কয় গাড়ি বেঁচে ফেলেছি। মাকে তো এখন কি করবা, ভাড়া চালাতেছে, ভাড়ায় চালামো। ওই মালিকের গাড়ি চালানো শুরু করলো। আচ্ছা আচ্ছা, 15 নম্বর গাড়ি চালানো শুরু করলো, চালাইতেছে। এদিকে তো মনে করেন বাচ্চার বয়স দিন দিন বাড়তেছে। তো এর মধ্যে বিয়ে হয়েছে পরে তো কিন্তু একদিন আমাকে আমার শ্বশুর বাড়ি নিয়ে যায় নাই, ঢাকাতে আছি। আমার শাশুড়ি আসে যায়, দেখে, ভালোই চলে। তারপরে মনে করেন দিন যাইতেছে, চলতেছে। চলার পরে আপনার ছেলে জন্ম হলো আপনার নভেম্বর 3 তারিখে রাত্রে বেলা জন্ম হলো। ছেলে একাই হলো, নর্মালে হলো। রুমে আমার আম্মু ছিল না। আমার আম্মু ওই যে আমার নারী কাটার পরের থেকে মনে করেন যত মানুষের ডেলিভারি হয় প্রত্যেকটা রুমে যে ডেলিভারি করে আর কি। আপনার মা? হ্যাঁ, আমার মা, ধাত্রী যেটাকে বলে। জি, ওটা করে। তারপরে আমার মার হাতেই হলো বাচ্চা। তারপর আমার স্বামী যা করার সে আসছে মিষ্টি নিয়ে, সবাই খাওয়ালে করলো। কিন্তু আমার শ্বশুর বাড়ি থেকে কেউ আসলো না বাচ্চা দেখার জন্য। বাচ্চাটা জন্ম হলো যে সময় না ভাইয়া, সেই সময় কিন্তু রোজা ছিল। তো ওই কাপড় চোপড় কিনলো, কেনার পরে হয়েছে কি দিন যাইতেছে, ঈদ চলে আসতেছে। আর 3 দিন বাকি ঈদের। আমার স্বামী বলতেছে হাতে টাকা নাই, কিছু কিনতে পারবো না, এরকম করতে করতে চান্দা চলে আসলো। তো চান্দাতে এসে সে 100 টাকা আমার হাতে দিল। দেয়া বললো যে 100 টাকা রাখো, দুধ চিনি সেমাই না রান্না করো, আমি কালকে রিজার্ভে যাবো, আসতে পারবো না। আমি বাইরে যা কিছু করো না করো, আমি জন্মের থেকে কোনদিন আমার কেউ একদিন নতুন কাপড় পরায় নাই। বাসায় কাজ করছি, চলছি, ঠিক আছে। কিন্তু মনে করেন মানুষে কাজকর্ম করে বিকেল বেলা বাচ্চারা কাপড় পরতে যায়, কাজের মেয়েদেরকে যেভাবে রাখা হয়। তা আমার বিয়ের পরে এটা হলো আমার ফার্স্ট জীবনে ঈদ। আমার স্বামী আমাকে নতুন কাপড় দেয় নাই। তখন আমি বললাম যে আমার বাচ্চাদের জন্য একটা জামা কাপড় কিনে নিয়ে আসো। আমার স্বামী বললো টাকা নেই। চলে গেল 100 টাকা দেয়। কিন্তু ভাইয়া সেই সময় এতটা কষ্ট আমার মনে লাগছে যে আমি বাসায় বলাতে পারবো না, যে আমার জীবনটা শুরুতে এত কষ্ট, আমার বাচ্চাটারও মনে এত কষ্ট দিল না। সে চলে গেল। তো সেদিন রাতে অনেক কান্নাকাটি করলাম। মা সকালবেলা উঠলো, এটা বাচ্চারা গোসল করাইলো, করে যে কাপড় চোপড় চোপড় নতুনই তো আছে পরাইলো। পরে মা কয়ে কান্দসকে লেগা তোর পোলাটা দেখে দেখ কত সুন্দর লাগে। পরে পোলাটা কোলে নিলাম, মারে বললাম যে মা চলো হাইটে। পরে ওই যে বাসায় আমি ছোটবেলায় কাজ করতাম, ওই বাসার আন্টির মেয়ের বিয়ে হয়েছে আপনার 1 নম্বরে। তো ওইখানে যাওয়ার আগে যেটা করলাম, বাচ্চাকে নিয়ে মাকে নিয়ে স্টুডিওতে যে আমার স্বামী 100 টাকা দিল, ওই টাকাটা দিয়ে একটা ছবি উঠালাম। ছবি উঠাইয়া তারপরে আপনার ওই লোক 20 টাকা দিয়ে 1 নম্বর গেলাম ওই আপুর বাসায়, যে মুক্তা আপুর বাসায় গেলাম। যাওয়ার পরে ওরা বাচ্চা দেখলো, আমাকে দেখলো, দেখে 1000 টাকা দিল। 1000 টাকা পেয়ে তো মহা খুশি। আসার সময় দেখলাম 1 নম্বরে মার্কেটটা খোলা। নামলাম, নামে ওই জায়গা থেকে মনে করেন বাচ্চা জুতা মোতা টুপি টাপা যা লাগে আনন্দ সহকারে কিনলাম। মনের কষ্টটা দূর হয়ে গেল। কিনলাম, কিনে আসলাম। রাত্রে বেলা চিন্তা করে যদি রাত্রে খাবার চায় তখন কি করবো। মায়ের কয়ে তো মা কিছু রান্না করো। মা মনে করেন সেমাই আনলো, এনে রান্না করলো, যে ডিম বোনা করলো, ভাত রান্নলো। আমার স্বামী আসছে রাত্রে 11টার সময়। হিংসা জিনিসটা আমি বুঝতাম না তখন। আমি হিংসা জিনিসটা আমি বুঝতে শিখলাম। তার পায়ে নতুন জুতা, নতুন প্যান্ট, নতুন শার্ট, মনে করেন যে সম্পূর্ণ আলাদা একটা মানুষ আসলো। আসার পর দরজা খুললাম, খুলে যেটা করার দরকার স্বামীকে সালাম করা সেটাই করলাম। সালাম করলাম কইরা এই দিন ফার্স্ট আমি জানি যে আমার স্বামীর পায়ের থেকে মাথা পর্যন্ত আমি সুনজরের দিকে তাকাইছি। তার আগে কথা বলতাম অন্যদিকে তাকাই আর কি, মুখের দিকে তাকাইতাম না। দেখলাম, দেখে মনে মনে একটা হিংসা আসলো যে আমারে নাই দিল, বাচ্চার জন্য কিছু আনলো না, হ্যাঁ নতুন কাপড় পিন্তাইলো থেকে, এরকম একটা জিনিস আছে। তখন আমি আবার বললাম যে শার্টটা তো সুন্দর লাগে না। তখন বললো কি তোমার সুন্দরে কিছু আসা যায় না, যা সুন্দর তার কাছে আছে। কিন্তু কথার মাথার মতন ডান বুঝিনি কি বলছে। বলার পর তখন সেমাই দিলাম খাওয়ার জন্য, সে খাইলো না। বলে আমার পেট পরে খাবো না। আমাদের কাপড় চোপড় গুলো কে দিল, কে বানাইলো, মালিকে বানাই দিছে, এই কথা বললো। বলে পরে আমি করতে ছেলেকে কোলে না, কোলে নেওয়া যাবে না, মালিকের বউ যাবে বেড়াইতে, ওনাদেরকে নিয়ে যাইতে হইব, আমি চলে যাই, তোমরা থাকো। তখন এসে ওই রাত্রেই চলে গেল। বাচ্চাকে কোলেও নিল না, টাকা পয়সাও দিল না, কিছু না, সে চলে গেল। চলে যাওয়ার পর তখন আমার আম্মা আমাকে যেটা বললো যে তোর জামাইরে কেমন জানি একটা অন্যরকম মনে হয়, সে কি বিয়ে করছে?
আমি করলে কেমনে কমু? মায়ের কথা বললো, বলার পর তো মনে করেন আমি আর কিছু বলি নাই। পরের দিন সে আসলো রাত্রে বেলা, আবার ঈদের পরের দিন আসার পরে তখন আমি আবার কইলাম যে আপনি কই গিয়েছিলেন, আপনি বলতেন, তখন তুমি বলতাম না। পরে আমার একটা অভ্যাস ছিল কি জানেন, আমার আম্মা যা কিছু বলতো আমার স্বামীর কাছে বলে দিতাম, আর আমার স্বামী যা বলতো আমার আম্মার কাছে বলে দিতাম। এই কাজটা আমি করতাম, মানে আমি দুজনকে সমান ভাবে আর কি দেখতাম, এরকম করতাম। তে বললাম যে মা তো আমার এই কথা কইছে, আপনি নাকি বিয়ে করছেন? করে না, বিয়ে করবো কে লাগা, আমার পুত আছে, বউ আছে, মানে শেষ ওখানে হাসি খুশি ভালোভাবে কথা কইয়া পরে আমরা কই দেবো আমার তো বাড়িতে যেতে হবে। বাড়িতে কিসের জন্য? পাখির বিয়ে, মানে আমার ননদের বিয়ে। আচ্ছা আচ্ছা। আমি কইতে আমিও জানো, কয় তোমার তো হবে বাচ্চা হইলো, দিন পূর্ণ হয় না, তো তোমার এখন যাওয়া লাগবে না, পরে যাবা। আমি কই না আমি জানো। এর আগে আপনি শ্বশুর বাড়ি গিয়েছিলেন? না, যান নাই। আমি যাবো, তা আমাকে নিবে না, মানে করতে করতে রাত্রি শেষ হয়ে গেল, নিল না। সকালবেলা আমার শাশুড়ি আসলো, এসে অনেক আদর যত্ন করে বললো যে বৌমা তোমার যাওয়ার দরকার নাই, ওকে নিয়ে যায়, যে এখন তো কাবিনই করবো, পাখিকে তার উড়ে নিয়ে যাবো না, তোরে নিয়ে যায়, তুমি থাকো 40 দিন পারো, তারপর তোমার নিয়ে যাবো বাচ্চা সহ। আমার শাশুড়ি যেটা বললো, বলা তখন কি মনে করে জানি না, আমার বৌমা একটা কাজ করো, আমাকে কি পাখিরা তো দেখতে কাবিন কর্ম কিছু বানানো হয় না, তো তোমার জিনিসগুলা দাও, পাখি একটু সাজায়া দেখায়। তা আমার আম্মা মনে করেন আমার চোখ যেরকম না করে, তখন ইশারাটা বুঝলেও বুঝতাম না আসলে কি না করে। আমি নেন, তখন মা সরাসরি বললো যে দিবি না, তোর জিনিস ওকে দিবি, তোরা কিছু দিছে, দেওয়ার মধ্যে ওরা এই নাক ফুলটা দিছে, আর কিছু দেয় না। তারপরে মার কথা শুনলাম না, শাশুড়ির কথাই শুনলাম, চেন কানেরটা হাতেটা খুলে দিলাম। তারপরে আমার স্বামী আমার শাশুড়ি দুজন চলে গেল বাড়িতে, যাওয়ার পরে কাবিন টাবিন হলো, চলে আসলো ভালো। আমার স্বামীর হাতে মেহেন্দি টেন্দি দেওয়া ভালোই হয়েছে। আয়া কয়েকদিনও পার হইলো না, মনে করেন 10-15 দিন হয়েছে। হওয়ার পর দেখেন আমার ছোট দেবরের মুসলমানি করাইবো, আবার যাইবো। এর ভিতরে হইতেছে মনে করেন আমার ঘরে কিন্তু বাজারের হার কমে গেছে, বাজার হচ্ছে না, এবং বাচ্চা হওয়ার পরে বাচ্চাদের মা দুধ খাবে, মা না খেলে বাচ্চা খাবে কোত্থেকে? আমার ঘরে রান্না হইতেছে না, বাচ্চাও খাবার পাইতেছে না। কি করবো? তখন আমার আম্মা দুধ গুলা পেকে দেয় দোকান থেকে, ওইটি কিনে নেয় না, জাল দিয়ে দিয়ে বাচ্চাটাকে খাওয়ায়। এরকম ভাবে আমার বাচ্চাটাকে পালা হইতেছে। আবার বাড়ি যাবো, দিন তারিখ সব ঠিক করে ফেলাইলো, যাইবই। আইসে এরপর আমার 500 টাকা দিছে হাতে, দেখ আমি যাইতেছি 500 টাকা রাখো। আমার বড় ছেলের নাম রাখা হয়েছিল আব্দুল রাহিম। আব্দুল রাহিম, রাহিম, ওকে। রাহিমের জন্য দুধ কিনে এনে খাওয়াইও। আমাকে 500 টাকা দেওয়ার জন্য দুধ কিনবো, চিনি কিনবো না, ঘরে বাজার করবো, কি করবো? কর্জ করে চলো, আমি এসে দিয়ে দিব। তখন মনে করেন ছেলেটা প্রচন্ড কান্না করতেছে, ওই কুলে নেয় না বাচ্চাটাকে। আমাকে বাচ্চাটাকে কুলে না, না প্রস্তাব করে দিলে সমস্যা হবে। বাচ্চার জন্য এত কিছু, এত মায়া, এত মহব্বত, এখন তুমি বাচ্চা নিতে চাও না কেন? বাচ্চা কুলে নেবে না, প্রস্তাব করলে সমস্যাটা কোথায়? সে নিলই না, ঘর থেকে বের হয়ে চলে যাচ্ছে, বাচ্চাটা কাঁদতেছে। তখন আমি পিছন দিয়ে বললাম যে আপনি যে আজকে যাইতেছেন, আল্লাহ যেন আপনাকে আমার ঘরের মধ্যে আর জীবনে না ফিরায়। এটা আপনি বলেছিলেন? এটা আমি বলছিলাম। এই কথা বলার পর আমার স্বামী চলে গেল, তার মা আমাকে একটা থাপ্পড় দিল, বললো লোকের বাচ্চা গাড়ি দেওয়া যাবে তো এই কথা করে গেলে গা। এই কথা শুনে পিছন তো দৌড় দিচ্ছি, দৌড় দিয়ে দিছে, রিস্কায় উঠে গেছে। তারপর মনে করেন রিস্কাটা থাপাতে ধরলাম, ধরে মানে ফার্স্ট তখন বললাম যে আমি ভুল করছি, তুমি আমার ক্ষমা করে দিও। তুমি করে বললেন প্রথম? হ্যাঁ, ওকে। তুমি আমার ক্ষমা করে দিও, আমি এমনি আগে বলছিলাম হয়তো তুমি ফিরবা, কিন্তু তুমি তো ফিরো নাই। সে বলে ঠিক আছে। আমি জিজ্ঞাসা কবে আসবা? বললো যে চিন্তা করো না, আমি 2-3 দিন পরে চলে আসবো, কিন্তু তুমি কোথাও যাইও না। 2-3 দিন কি 10-12 দিন হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা না, মাকে কি রে তোর জামাই তো আয় না, কি এমনি কি করবি? পরে এই মানে স্বামীর হুকুম অবাধ্য করলাম, আমি ঘর থেকে বের হলাম। বের হয়ে ওই যে গাড়ির গ্যারেজ ওইখানে গেলাম, গিয়ে গ্যারেজের মালিক নাম অলি, বললাম অলি ভাই আপনার বন্ধু কই? হ্যাঁ তো বুইরা বউলিয়া দেশে আছে। প্রিয় শ্রোতা, আমরা আর একটা বিরতি নিতে চাই। ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920-তে আপনারা শুনছেন আসমার জীবনের গল্প। আমরা কবি জসিমউদ্দিনের একটা কবিতা পড়েছিলাম সেই ছোটবেলাতে, নিশ্চয়ই অনেকে পড়েছেন, আসমানি কবিতা। সেই কবিতার বেশ কিছু লাইন এখনো মাথার মধ্যে আছে, আপনারা অনেকেই জানেন। হ্যাঁ, আসমানিদের দেখতে সবে তোমরা যদি চাও, অনেক অনেক ভেন্না পাতার ছানি, কিসব কিসব, সে অবর্ণনীয় দুঃখ দুর্দশার বর্ণনার কথা আছে। সেই আসমানি আর আজকের আসমা
কোনো ডিফারেন্স কি খুঁজে পাওয়া যাচ্ছে, কিংবা সেই আসমানি কবিতার যে আসমানি তাকেও কি ছাপিয়ে যাচ্ছে না আসমান? প্রশ্নটা আসলে অনেক বড়, কিন্তু সে প্রশ্নের উত্তর যদি আমরা খুঁজি তাহলে আমাদেরকে শেষ পর্যন্ত শুনতে হবে। পরে গ্যারেজে যাইলাম, যাওয়ার পরে বললো যে সে তার বুড়া বউ নিয়ে আসে। এ কথা শুনে চলে আসলাম। আসার পর মনে করেন ঘরের ময়দানে আসি, হলো কি পিছন দিকে তাকাই দিয়ে আমার স্বামী পিছনে দাঁড়ানো রুমের ভিতরে। রুমের ভিতরে আপনার স্বামী দাঁড়ানো? মানে আমি ঘরে ফিরে যাওয়ার পরে দেখে মনে করেন আমি প্রচন্ড ভয় পাইলাম। মনে করলাম যে সে মনে ওই জায়গা থেকে আমার পিছিয়ে পিছিয়ে আসছে আর কি। তারপরে দেখে মানে আমি কাঁপতেছি, তারপর তো যাইটা করলাম মনে করেন ওনার পায়ের ময়দানে আমি নিজেই ধরলাম, যেন আমি ভুল করছি, মানে মাফ করে দাও। তখন কি করছো? আমি কই আপনি না করছেন গ্যারেজে যাইতাম, তো গ্যারেজে গেছিলাম খোঁজ খবর নেওয়ার জন্য, তাই এই কথা শুনে এলাম। পরে বললো যে নিজের পায়ে নিজে কুড়াল মারছো, এই কথাটা সে বললো। বলার পরে সে ঘর থেকে বাইরে চলে গেল। যাওয়ার পরে 1-2 ঘন্টা পরে যেটা হলো, আমার স্বামী যাকে বিয়ে করছে তার বউ, মানে আমার সতীন, সে আমার ননদ ননাস আত্মীয় স্বজন যা আছে সমস্ত চলে আসলো আমার বাসায় 2 ঘন্টার মধ্যে। 2 ঘন্টার মধ্যে সব চলে আসলো। আসার পরে মনে করেন প্রচন্ড দমে ঝগড়া হইতেছে, যে আমার সতীন যে সে বলতেছে যে এত বছর ধরে সংসারে থাইকে একটা বাচ্চার মা হতে পারলাম না, আর 1 বছর হলো না বিয়ে হইলো, বাচ্চা হয়ে গেল কি কইরা, এরকম নেয়া ঝগড়া হইতেছে। কে সতীন কে কি সেই জিনিসটা তো আসলে আমরা বুঝতে পারি না, কিসের সতীন কিসের কি। এখানে মনে করেন অনেক তর্ক বিতর্ক হয়েই যায়, প্রচন্ড মানুষ জমাজমি হয়ে যায়। তারপরে আমার স্বামীর সবে আটকায় যে তুমি এই জায়গায় থাকো, তোমার গার্জিয়ান আরো কে কে আছে ছেলে মানুষ তারা আসো, এসে তোমাকে ছাড়াই নিয়ে যাবে। আসলে ঘটনাটা কি হইলো, মেয়েটাকে তো আমরা ধরতে গেলে ছোটবেলা থেকে দেখতেছি, এই এলাকায় থাকতেছে, বড় হইলো, সবকিছু হইলো। রাখার পরে তখন আমার স্বামীর বাড়ির লোকজন গিয়ে ওই যে গাড়ির মালিক রাশেদ ওনাকে নিয়ে আসলো, বললো যে খুকনের বউ ঘরে রেখে মাইর করতেছে। তারপরে মালিক আসলো, এসে দেখে যে আমার স্বামী বসে বাচ্চাকে নিয়ে আদর করতেছে, আসলে কোনো মারামারি নাই। মালিক এসে জিজ্ঞাসা করলো কিরে তোর বউ নাকি মাস্তান দিয়ে তোর মারি খাওয়া, তখন বললো না রাশেদ ভাই কিছুই হয় নাই। তো মালিক আমার স্বামীকে ঘর থেকে বের করে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে 10-12 দিন হয়েছে, তার কোনো খবর নাই, সে আসে না। এর মধ্যে আমার ননদ ননেসা আসে প্রতিদিন ঝগড়া মারামারি দরাদরি করতেই থাকে। তারপর কি করব, ঘরে 8-9 নেই। তখন মারে বললাম যে মা তুমি ছেলে নিয়ে থাকো, আমি একটা বাসায় কাজ নেই। পরে বাসায় কাজ নিলাম, কাজ করতেছি, যেটা হয় মনে করেন ওই সিঁড়ি দিয়ে উড়া নামাতে মানে আমার প্রচন্ড সমস্যা হয়ে যেতেছে। এই জন্য মহিলারা আমাকে কাজে রাখে না, বাড়িতে রাখে। তখন প্রায় 8-10 দিন পরে দেখতেছি আমার স্বামী রাস্তা দিয়ে হাইটে যায় গুলচক্কর, ওই যে উঠছিলাম কাপড় শুকা দিতে, তখন ছাদে থেকে দেখুন সে যাইতেছে। দেখে আমি দৌড়ে নামলাম, নামে পিছন দিয়ে ডাক দিলাম রাহিমের আব্বু বলে। সে কি করলো, মানে আমার দেখে সে এত জোরে দৌড় দিল যা বলার মতন না। তখন আমার না প্রচন্ড হাসি পেল যে একটা ছেলে মানুষ মেয়ে দিকে দৌড়াবে কেন, এটা চিন্তা করে তখন তো শাড়ি কাপড় পরতাম। আমি করলাম কি শাড়ি কাপড়টা মানে মাঝার মধ্যে পেঁচাইয়া তার পিছন দিয়ে আমিও দৌড় দিলাম। রাস্তায় প্রচন্ড গাড়ি গুলচক্কর, সে গাড়ি টপ্পায় চলে গেল, আমি তো যাইতে পারতেছি না। তখন আমাকে মানে ট্রাফিকে পার করে দিল। আসলে কি হইলো, অনেক লোকজন চুর বলে দৌড়াইতেছে ওর পিছনে। আমি একবার ওকে থাপা দিয়ে ধরলাম, ধরার পরে সে আমার হাতটা ছিটকে ফেলাই দিয়ে আবার চলে গেল। তা আমি যেটা করছি অন্যায় করছি, হাতের কাছে একটা ইদা পাইছিলাম, ওটা দিয়ে মানে তাকে আমি ঢিল মারলাম। মারার পরে তার এই গাঁটটার মধ্যে লাগলো। লাগার পরে যখন এই জায়গায় গাঁটটা হাত দিতে গেছে, তখন মানে তাকে আমি আবার থাপা দিয়ে ধরছি। আসলে তুমি দৌড়ো কেন, হলো ডাকি লোকজন মানে বুঝেন যা গণপিটুনির মতো আর কি শুরু হয়ে গেল। মারলো না, মারার জন্য। তখন আমি বললাম যে ভাইয়া ওকে মাইরেন না, উনি আমার স্বামী, ওনাকে মাইরেন না। তারপর লোকজন মারলো না কিছু না। ওই যে জায়গায় দৌড়ায় গেল সেটা ওই যে মালিক, গাড়ির মালিকের অফিস ওই জায়গায়, ওইটা আমি জানতাম না। মানে ওই বলে সে জায়গায় গেল। তারপর মালিক চলে আসলো, এসে বললো কি এলো খুকনের বউ। আমি কই আপনার তো জানেনি, আবার কি কম এই যে বাইর করে নিয়ে এলেন তার ঘটনা কি, আর এতদিন পরে তার যেহেতু বউ বেরিয়েছে, আমার সবকিছু দিয়ে আমার তালাক দাও, আমি থাকবো না, আমার থাকার মতো কোনো ইচ্ছা নেই। এই তো মনে করেন ঝগড়া শুরু হয়ে গেল। ঝগড়া মানে এই যাওয়াতে যাওয়া আমার স্বামী একটা সালিশ বসলো, সে বললো আমার টাকা পয়সা সব দিয়ে আমাকে তালাক দেবে। পরে মাকে আর আমার ছেলেকে আমি ওই দেশে রেখে চলে আসলাম ঢাকায়। আইসা যে আমার স্বামী ডেট দিল যে 15 তারিখে আমাকে টাকা দিবে, তালাক নামের কাগজ দিবে, তা আমার তো 15 তারিখ অবার হইতে হবে। আইসা একটা মহিলার সাথে থাকি, 300 টাকা ঘর ভাড়া দিব, এই কথা বলে আমি কয়েকটা ছোট বাসায় কাজ নেই, কাজ করি। 15 তারিখ হলো, আমার স্বামীর সাথে দেখা করলাম, সে আমাকে একটা সাদা কাগজ দিল, দিয়ে বললো এখানে সই করো।
তো এর আগে আবার একটা কথা হলো, আমি কিছু কিছু মানুষের জিজ্ঞাসা করছি যে এই ঘটনা আমি কি করতে পারি, তখন ওরা বলছে যে কোনোদিন কোনো কাগজে নামও লিখবি না, টিপসও দিবি না, এক কথা যেটা, আর তোর ছবি কাউকে দিবি না, এই কাজটা তুই করিস না। তা সেই বলে যে সই করো। আমি কিসের জন্য? তোর লগে যে লোকজন ওনারা বলে আপনি যে টাকা নেবেন তাই টাকার ডকুমেন্ট দেবেন না। আমি টাকার ডকুমেন্ট দিব, আপনাদেরকে নিয়ে তো সালিশ হয় নাই। এরকম মানে অনেক তর্ক বিতর্ক হয়। তখন আমি স্বামীকে জিজ্ঞাসা করলাম যে তুমি কত টাকা নিয়ে আসছো আমার জন্য? বেশি আনতে পারি না, 2000 টাকা আনছি। তখন আমি বললাম যে 2000 টাকা দিয়ে আমি তোমাকে সই করে দিব এত সহজে ভাবলা কি কইরা? যে বুকা ছিলাম সেই বুকা আমি নাই। মানে পরবর্তী বুঝলাম না যে জিদ দিয়ে যা মুখ দিয়ে আসলো সেরে বইলা দিলাম। কথা কাটাকাটি হইতেছে। তখন আমার স্বামী একবার বললো যে শোন, তোর মতো মেয়েকে 100 টাকা দিলে রাস্তাঘাটে পাওয়া যায়। কথাটা শোনার পরে আমি যে অন্যায়টা ভুলটা আমি করছি, আমি পায়ের থেকে স্যান্ডেল খুলছি, খুইলা স্যান্ডেল এরকম হাতে নিয়ে আমি বললাম আমার স্বামীকে যে তোমাকে এই স্যান্ডেল দিয়া স্যান্ডেল পিটা করার দরকার, তারপরেও মনে করো যে তোমার ক্ষমা হইব না। আমার জীবনটা নিয়ে আমি সিনেমিনি খেলা কিসের জন্য, আমি কি করছিলাম? এ কথা বলে চলে আসেন, টাকাটা নিয়ে আইসা কাজ করতেছে। কাজ করলাম 1 মাস, কাজ করে বাড়িতে গেলাম, গিয়ে মাকে কিছু টাকা পয়সা দিলাম, বাচ্চাটাকে গ্রামে রেখে গরুর দুধ খাওয়াইতেছি। এমন করতে করতে আপনার জানুয়ারি মাস চলে আসলো। আসার পরে ধীরে ধীরে মানে আমার স্বামী আসতে ধীরে ওনার আত্মীয় স্বজন আমার সাথে মিল মহব্বত করতে থাকে। কইরা আমাকে বলে বাচ্চা নিও, বাচ্চা নিও, বাচ্চা নিও, বাচ্চা আনে না। তারে বললাম যে দেশে সবাই বলছে তুমি যাইতে, তুমি গেলে তোমার কাছে দেবো, নাল দেবো না। আমার কথা হলো তারে বাড়িতে নিয়ে যাবো, নিয়ে তার বিচার করা, মানে মেন সিদ্ধান্ত আমার মনে যেটা। তারপরে সে রাজি হয়ে গেল, গিয়ে আমাদের বাড়ি গেল, যায় মানে সে এরকম ভদ্রতা পরিবেশ, সবাই তার ভক্ত হয়ে গেল। বিচার করবো কে? বিচার কেউই করলো না। তার কথাবার্তা শুনে, আসার ব্যবহার দেখে সুন্দর মতো তাকে জামাই আদর করে আমার তার সাথে বিয়ে দিল। আচ্ছা, বাচ্চাটাকে নিয়ে আসবো তখন তো মানে আমার মা কাঁদতেছে। বাচ্চাটা হওয়ার পরে আমি জন্ম দিচ্ছি, কিন্তু সম্পূর্ণ আমার মা করছে। এর ভিতরে আবার আমার ভাইয়া কিন্তু ঢাকা চলে আসছে, ভাবিকে নিয়ে আইসা ঢাকায় থাকতেছে। পরে মাকে নিয়ে আসলাম। তখন হলো আপনার জানুয়ারির 22 তারিখ। আসার পরে উঠলাম, ওই ঘরে আমার সতীন ছিল, সতীনের সঙ্গে একসাথে উঠলাম। যেটা করলো মানে ওনাদের ঘরে ঢুকার পরে ওনারা মনে করেন যে ভাগের থেকে ভয়ঙ্কর হয়ে দাঁড়াইলো আর কি। বাচ্চা কান্না করে, দুধ আনবে আনে না, এ করে না, মানে বাচ্চার মা আমি আমার কোনো পাত্তা নেই। তখন তারা বলে যে তোরে কিছু টাকা পয়সা দেয়, তুই বাচ্চাটা দিয়ে চলে যা, তোর তো আমাদের সংসারের প্রয়োজন নাই। সন্ধ্যাবেলা ওনারা স্বামী স্ত্রী মানে আমার সতীন আর আমার স্বামী কি বলে না বলে আমি জানি না, দুজনের মধ্যে মনে করেন টুকরাটুকরি শুরু করে, ঝগড়া শুরু করে। মানে সতীন যেরকম গালাগালি করে আর কি, তুমি বিয়ে করছো, এই করছো, সেই করছো, অনেক কিছু। তো ওই সতীন হলো আমার স্বামীর বড় ভাইয়ের বউ, যাকে সে বিয়ে করছে। বড় ভাইয়ের বউ মানে ভাবি? ভাবি, আমার যা আপন ভাবি। আপন ভাবি। বড় ভাইকে বেঁচে ছিল না মারা গেছে? মারা যাওয়ার পরে বিয়ে করছে। তার কোনো বাচ্চা কাচ্চা হয় না, এবং আগের ঘরেও বাচ্চা কাচ্চা ছিল না। আচ্ছা আচ্ছা। বাচ্চা হওয়ার পরের থেকে আমার যেটা উঠে আসলো যে এই বাচ্চা আমার স্বামীর ঘরেরই না, মানে আমার স্বামীর জন্মের না। কেন? যে আমার বিয়ের আগে নাকি ওনাকে বিয়ে করছে। আচ্ছা। যেহেতু ওনার ঘরে বাচ্চা কাচ্চা হয় না, আমার বিয়ের পর পরে আমার ঘরে বাচ্চা হলো কি করে? আমার স্বামীর ফ্যামিলিরা ওরা এটা কথা বলা করছিল যে এটা আপনার কোন একটা সমস্যা থেকে হয়েছে। হ্যাঁ, মানে খুবই খুবই স্ট্রেঞ্জ। সেই জন্য মানে তারা এই কথাটা লড়াই দিল যে আমার চরিত্র খারাপ। তখন বললো যে বাচ্চাটাকে দিয়ে টাকা নিয়ে চলে যান। না, যেহেতু তোমরা সবাই তোমরারই বাচ্চা না, তাহলে তোমরা কাছে তুমি পেলে গা, তোমার কাছে তো দেওয়ার দরকার নেই, আমারটা আমার দ্বারাই থাক। কথা কাটাকাটি নিয়ে মনে করেন একচুয়ালি অনেক মারামারি হয়। মারামারি হয়ে থেকে আমার স্বামী আমার সতীনের লাগিয়া আমার স্বামী দেয়ালের সাথে এরকম মাথা বাড়ি দেয় নিজে দিয়ে, সে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে আমার শাশুড়ি সব ফ্যামিলি ওদের ঘরেই ছিল, ওনারা হয়তো ধরে পানি টানি দেয়, উইটটা কোনো মানে এই এলো আমার স্বামী আমার ফার্স্ট আমার গায়ে হাত তো দিল আর কি। উঠলো, উইটটা আমাকে চুল ধরে ফেলায়, ব্লাউজ গায়ে ছিল, টান দিলে পুরো ব্লাউজটা ছিঁড়ে গেল গায়ের থেকে। মানে সে আমাকে মাইরা যখন বুকের উপরে পাড়া দিয়ে দাঁড়াইলো, তখন মতন আমি বাচ্চা সামলামো কি, আমার তো নিজেকে সামলানো কষ্ট। মাকেও মারতেছে, আমাকেও মারতেছে। আপনার মার গায়ে হাত তুলেছে? মারতেছে। তখন মানে আমার কোলের থেকে বাচ্চা দেখে আমি সতীনে সরাই নিল, সরাই নিয়ে সে গেট পার হয়ে গেল, মারামারি করে বন্ধ হয়ে গেল। নিজে তো মায়ের খাইলাম, আসি পড়ে আসি, কি করবো, বাচ্চা তো খুঁজে পাই না। সকালবেলা মা রেখে যে মা তোমাকে আমি বাইর দ্বারে দিয়ে তুমি বাইর দ্বারে থাকো, বাচ্চা কই আছে, বাচ্চা খুঁজে নিয়ে আমি যাবো। আমি যাবো না। পরে মারে বাইর দ্বারে দিলাম, দিয়ে আইলাম, বাচ্চা পাই কই, পাই না। 2 দিন 3 দিন হয়ে গেল, পাই না।
তা আমার আমার যে দেবর লিটন যিনি সরাইলো সে আর বউ আমার কই ভাবি আপনি এইভাবে পারবেন না, কান টানলে মাথা আসে। আমি কি করবো, আপনার দেবরে ধরাই দেন, সব সমস্যার সমাধান হবে। কেমনে ধরানো, র্যাব অফিসে যান। র্যাব অফিস কোন জায়গায়, খবর নেন। খবর নিলাম র্যাব অফিসের লোক আপনার 1 নাম্বার পানির ট্যাঙ্কের ওই জায়গায়। এটা গেলাম র্যাব অফিসে যা বললাম, দরখাস্ত জমা দিলাম। জমা দেওয়ার পরে মনে করেন ওনারা যে আমার দেবরকে ধরে নিয়ে আসলো। আপনার দেবরকে? ধরে নিয়ে আসলো লিটন, আমার দেবর লিটন, তাকে ধরে নিয়ে আসলো। আইনা প্রচন্ড মাল। এর মেজান আমি জানি না ওদের ধরে নিয়েছে, মানে আমি তো দরখাস্তটা আপনার মনে করেন জমা দিয়ে আমি চলে আসছি। আমি তো আসছি পায়ে হাইটা, তারা আসছে আপনার গাড়ি নিয়ে, আমি আস্তে আস্তে তারা নিয়ে চলে গেছে। আচ্ছা। আমি এসে দিয়ে আমার যা চাচি শাশুড়ি আমাদের বাসায় এসে আমরা চেলাচেলি করেছে, আমার ভাইয়ের বাসায় এসে আর কি, আমার মার সাথে। আমি কি লিটনকে আমি জানি না, করে ধরে নিয়ে গেছে। আবার রেপ অফিসে গেলাম, গিয়ে দেখলাম মানে আমার দেবরের অবস্থা, মারছে যে মায়ের চিহ্ন সব দেখাই যাইতেছে। তখন রেপে আমার বললো যে তার গার্জিয়ান নিয়ে আসেন, নাইলে তো হবে না, গার্জিয়ান নিয়ে আসেন, যা বলেন যদি 24 ঘন্টার আগে তাকে না নেয় তাহলে আমরা ক্রস ফায়ারে দিয়ে দিব। এই কথা শুনে তো আমার মাথা আরো নষ্ট হয়ে গেল। ওরে মাইরা ফেলাইলে তো আমার পোলাইব না। আবার দৌড়ে আসলাম, এসে ওদের গার্জিয়ানকে বললাম, মনে করেন ভয়ে কেউই যাবে না। তখন আমার জালকে বললাম যে নাসিমা আপা এটা তো তোমার স্বামী, চলো তুমি। আমার জালকে নিলাম আর আমার চাচি শাশুড়িকে নিলাম, নিয়ে গেলাম। তারপরে মনে করেন আমার দেবরকে ওনারা যাবেন, মানে আমি যাবেন হলাম, ছেড়ে দিল, আসলো বাচ্চা দিয়ে দিবে। আসার পর গেল, গিয়ে বাড়ির থেকে বাচ্চা নিয়ে আসলো, অনেক সাক্ষ্য প্রমাণ যাকে বলে আর কি নকল করে সবকিছু নিয়ে আসলো। আসে ওনারা রেপ অফিসে হাজির হলো 3 দিন পরে আমার বাচ্চাকে নিয়ে। আমিও গেলাম, যাওয়ার পর ওনারা যেটা প্রমাণ করলো যে আমি ওনাদের কাছে বাচ্চা 50,000 টাকা বিক্রি করে দিচ্ছি। এটা প্রমাণ করলো র্যাবের কাছে? র্যাবের কাছে কাগজপত্র দেওয়ার, কিন্তু প্রতিটা কাগজে হলো আপনার টিপসই দেওয়া, টিপসই দেওয়া। তখন আমি বললাম যে ভাইয়া আমি তো টিপসই দেই না, আমি তো আপনাদের এই জায়গায় নাম লেখাতে হয়ে গেছি, আপনার তো সেটা জানেন। তো এক প্রকার এটা প্রমাণ হয়ে গেল। ওখানে ইসলামে লেখাপড়া করে বাচ্চাটাকে আমি দিয়ে দিল, ওখান থেকে নিয়ে আসলাম। আইসে বাচ্চাটাকে নিয়ে মাকে নিয়ে আমি আবার দেশে চলে গেলাম, ওনাদের দেশে চলে গেল। বাচ্চাটা দেশে থাকতেছে 4-5 বছর বয়স হয়ে গেছে গা, প্রচন্ড কান্নাকাটি করে। আমি রেখে চলে আসি, কান্নাকাটি করে আবার ঢাকায় নিয়ে আসলাম মাকে, বাচ্চাকে আইনা রাইখা আমি বাসায় কাজ করি কিছুদিন, তারপরে গার্মেন্টে ঢুকে যাই। এর মধ্যে আমি অপটার হয়ে যাই, ভালোই বেতন পাইতেছি, চলতেছি, 3,500 টাকা বেতন পাই, ওভার টাইম পাই, ভালোই চলি। এর মধ্যে আমার সামনে আবার যোগাযোগ করতেছে বাচ্চা দেখবে, বাচ্চা বড় হয়েছে, বাচ্চা দেখবে। সে একটা মোবাইল নাম্বার দিয়ে আমার দেবরের মাধ্যমে দেবরে দেয়, তখন বাচ্চার সাথে কথাবার্তা বলে সে বাসায় আসে। আসার পরে যে এটা চিন্তা করলাম যে যাই হোক বাচ্চাটা তো মা বাবার আদর্শ নিয়ে বড় হইতে পারবো, ভালো থাকবো, দুজনের মধ্যে মিল। কিন্তু আমার স্বামীর ইচ্ছা ছিল আমার যেটা আমার বাচ্চা না নেই, সেই জন্য। আর আমার ইচ্ছা ছিল যে সে তো আসছে আবার বাচ্চাটাকে চুরি করার জন্য, ওকে নিয়ে গেলে তো আমার কাছে কোনো প্রমাণ থাকবে না। আর ওরা যেহেতু বলে যে বাচ্চা ওর ঘরের না, তাহলে বাচ্চা আরেকটা হওয়ার দরকার। মানে এটা হলো আমার মাথা ব্রেন। এটা করার পরে সে আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেছিল সুই দেওয়ার জন্য। তাই আমি ডাক্তারকে বললাম যে আঙ্কেল আমার তো 3 মাসে বাচ্চা পেটে, সুই দেওয়া যাবে না। আমার স্বামী কিন্তু সে মিথ্যা কথা বলছিল, মানে যাতে সুইটা না দেওয়া হয়। ডাক্তার তো যেটা করলো যে 3 মাসে বাচ্চা পেটে, বাচ্চাটা মায় নষ্ট করবো না বাবাই নষ্ট করবে, এটা তো দরকার নাই। আর এই সুই দিলে তো মনে করেন কাজও হবে না। ওই মাসে মানে বাচ্চা আবার পেটে হয়ে গেল। ওই যে নিয়ে আপনার 2009 আপনার হাজবেন্ড জানলো যে আপনার পেটে বাচ্চা হবে না। আচ্ছা। তারপরে মনে করেন এরকম করে 4-5 মাস জন হয়ে গেল গা, মানে আমি পুরো সম্পূর্ণ হয়ে গেল, নিশ্চিন্ত যে বাচ্চা হবে। তখন আমি তুমি তো চোরের মতন আসছো, তাহলে এখন তোমার ফ্যামিলিরা জানানোর দরকার নাই জিনিসটা। তারপরে ওর সাথে বাইল দিয়ে বললাম যে তাহলে তোমার বউকে পাঠাই দাও, আসুক, আসা ছেলেকে দেহ আদর যত্ন করুক। মানে করার পরে হ্যাঁ মনে করলো যে ঠিকই কইছো, তাহলে পোলাটারে দিয়ে দাও, সে নিয়ে পালা পোষা করো, মানে আমি সতীনে পালা পোষা করো। মানে আপনাদের প্ল্যানটা আমি একটু পরিষ্কার হতে চাই। আপনার প্ল্যান কি এটা ছিল যে আপনার বড় ছেলে আপনার সতীনের কাছে থাকবে আর ছোটটা? তাহলে আমার প্ল্যান ছিল যে আগে তো বিয়ে হয়েছে, মনে করেন আমার সাথে চলাফেরা করছে চোরের মতন, বাচ্চাটা হয়েছে তার অস্বীকার করলো না যে ওর জন্মের না, যেহেতু সেই জন্য আপনি সেকেন্ড বেবিটা নিতে যাচ্ছেন, এবং যাতে জিনিসটা তাদের কাছে পরিষ্কার হয় যে না বেবিটা আসলে তার হাজবেন্ডেরই ছিল। হ্যাঁ হাজবেন্ডেরই ছিল, আর সে এখন আমার কাছে আসে যায়। আচ্ছা। তখন আমার সতীনের সাথে আমার স্বামী কথা বলাই দেয় মোবাইলে, বলানোর পর আমার সতীনকে বলে যে ভাবি আয়সা রাহিমকে দেখে যান, সমস্যা নাই, বাচ্চা তার একটা হবে, ওইটা নিয়ে আপনি পালা পোষা করেন। মানে কথাটা আমি এমনিতেই একটু রাগানোর জন্যই বলছিলাম। এই কথা শুন না সে আর দেরি করে নেই ভাই, শুক্রবারের দিন ছিল, দ্রুত চলে আসছে আপনার বাসাতে, আমার বাসাতে আসলো। এসে মানে আমার বাবা আমার ছেলেটাকে জিজ্ঞেস করলো, রাহিমকে জিজ্ঞেস করলো যে আচ্ছা বাবু তোমার আব্বুকে আসে? হ্যাঁ আব্বু আসে। কখন আসে? আব্বু রাত্রে আসে, একটু ঘুমে চলে যায়।
মানে আমার বাসায় কিন্তু রাতে থাকে না, সে চলে যায়। মানে সে এমন পর্যায়ে চলতেছে তাকে কেউ ধরতে পারবে না, এরকম ভাবে সে চলতেছে আর কি। তারপর আমি কই বাচ্চা তো আর একটা হবে, এখন কি করবেন? আমি বিশ্বাস করি না, খুকন এই কাজ করতেই পারে না, ওরা আমি কোলে পিঠে করে বড় করছি, কোলে পিঠে করে বড় করছি, সেই কাজ করতেই পারে না। তখন ওই যে রাডার কাজগুলা, আলতাচুনো কাগজগুলা আমি তার হাতে ধরাই দিলাম যে এগুলা কি। হ্যাঁ পড়লো, পয়রা যেটা করলো, গিয়া বাড়িতে কি করছে না করছে আমি জানি টানি না। প্রচন্ড ঝগড়া হয় তাদের মাঝে। তখন আমার স্বামী আমাকে বলে যে তুই আমার অজান্তে আমাকে আঘাত করছিস, আর আমি তোকে এমন ভাবে আঘাত করবো যে আঘাতের ফলে তুই কোনদিন সমাজে মাথা তুলে দাঁড়াইতে পারবি না। এটা আপনার স্বামী আপনাকে বলে? আমার স্বামী। মানে আপনার স্বামী এটা চাইতো না যে তার বড় বউয়ের সাথে আপনি যোগাযোগ করেন বা তাকে এই ইনফরমেশন গুলো দেন, তাই কি? হ্যাঁ। ওকে। মানে তাগর মেন উদ্দেশ্যটা হলো তারা শুধু ওই বড় বাচ্চাটাকে চায়। আচ্ছা। যে কোনো বিনিময়। আর আপনি চাচ্ছেন আপনার স্বামীর অধিকার। হ্যাঁ, আর আমার কথা হলো যে আমার স্বামীও থাকবে, বাচ্চাও থাকবে, আমি তো কোনো অপরাধ করি নাই। ঠিক আছে, বলেন। তারপর মনে করেন ঝগড়া দিবে তো আমার স্বামী আর আসে না। মানে তখন আমার বড় ছোট ছেলেটা জন্ম হয়ে যায় আপনার ডিসেম্বরের 25 তারিখে। ছোট ছেলেটা জন্ম হয়, নাম রাখা হয় আব্দুল মুস্তাকিম। ছেলে হওয়ার পর আমার স্বামীকে ফোন দিলাম যে ছেলে হয়েছে, মন ছেলে দেখে দাও। সে আসলো, এসে দেখলো, দেখে বাচ্চা দেখে প্রচন্ড খুশি হলো। ছোট ছেলেটা হওয়ার পরে আমার স্বামী জাস্ট 4 দিন আমার সাথে ছিল। এই যে এখনকার মেয়েটা আমার গর্বে আসে, সেটা আমি নিজেও বুঝতে পারি নাই। মানে এটার পরে আপনার হাজবেন্ড আপনার সঙ্গে মাত্র 4 দিন ছিল, এরপরে আপনার থার্ড বারের জন্য আপনি আবার প্রেগন্যান্ট হন, তাই তো? জি। ওকে। সেটা আমি বুঝতে পারি নাই। তখন আমি চাকরি করতেই আছি। চাকরি মানে কিসের চাকরি? গার্মেন্টসে। তখন আপনি গার্মেন্টসে জয়েন করেন? গার্মেন্টসে ছোট ছেলে হওয়ার 9 দিন পরে থেকে আমি আবার গার্মেন্টসে জয়েন করি। আচ্ছা। আছি গার্মেন্টসে। তারপরে যেটা হলো, আমার ছোট ছেলেটা অসুস্থ হয়ে গেল, মেডিকেলে নিয়ে যেতে হবে, করতে হবে। মেডিকেল নিয়ে গেলাম, নিয়ে আসলাম হলো আপনার সকালে 10টার সময়। দুপুর বেলা আমার স্বামী আমাকে বলতেছে যে পাখি দাওয়াত দিছে। গেলাম ননদের বাসায় দাওয়াত খেতে, ননদ 1 গ্লাস দুধ দিল খাইতে, দুধটুক খাইলাম। তখন আমার বড় ছেলেটা আমার মার কাছে ছিল, শুধু আমার ছোট ছেলেটাকে নিয়ে গেছি সাথে করে। দুধটুক খাওয়ার পরে আমি জানি প্রচন্ড ঘুম আসছে, আমি ঘুমাই গেছি। মনে করেন কখন আমাকে বাসায় নিয়ে আসলো, কখন কি করলাম কিছু জানি না। সারা রাত ঘুমালাম। সকাল হলো, সকালবেলা দেখি চুল বানতে গেছে, আমার মাথায় চুল নাই। মানে আমার মাথায় সমস্ত চুল ব্লেড দিয়ে এসে ফেলাই দিয়েছে। কি সেটা যেটুকু শুনলাম যে আমার স্বামী এবং তাদের আত্মীয় স্বজন সবাই মিলে এই কাজটা করছে। আর করছে হলো আমি একটা পাগল, আমি সংসার চিনি না, বাচ্চা চিনি না, আমি কাউকে চিনি না, আমাকে দিয়ে সংসার হবে না, এরকম একটা করলো। কইরা আমার স্বামী রাতের বেলা আমাকে রিক্সা করে নিয়ে আসলো, আসলে আমাদের ঘরে রাখলো এবং আমাদের যে বাড়িতে থাকি লোকজনকে ডেকে বাইক করে বললো আপনারা যে তার সাথে ঝগড়া করি কেন বলেন, দেখেন তাকে নিয়ে তো সংসার করা সম্ভব না, সে তো ভালো মেয়ে না, সে নিশা পানি করে, এই সেই করে দাওয়াত খেতে গেছে, এরকম আকাম করছে, মানুষের দ্বারা তার মাথা চুল কেটে দিচ্ছে দিল। তারপর যা হওয়ার আর কি মানুষের কাছে প্রমাণ হয়ে গেল। প্রমাণ হয়ে যাওয়ার পর আমার স্বামী তো চলে গেল। সকাল হলো, বিকাল বেলা যেটা হলো, আমার স্বামী 1 প্যাকেট নুডলস নিয়ে আসলো, আমাকে বললো নুডলস রান্না করে খাবো। মনে করেন এদিক দিয়ে তো যা ওবার হইতেই আছে বাড়িতে, আমি নুডলস রান্না করতেছি, এই মুহূর্তে আমার স্বামী নাকি আরেকটা প্যাকেট আনছে। আর না আমাদের ঘরে যে এরকম ইয়ে আছে আপনার টিন সেট বাসার ভিতরে যাকে বলে আর কি ই দেওয়া থাকে, ওদের ভিতরে রাখছে। আমি দেখি নাই, পাক ঘরে ছিলাম, আমার মা আর আমার বড় ছেলে দেখছে। তারপর আমি ডিম নিতে ঘরে আসছি যখন, তখন শুনলাম আমার স্বামী কাকে জানি বললো ফোনে যে স্যার কাজ হয়ে গেছে। একথা বলে সে বলে তাড়াতাড়ি রান্না করে আমি আসি। সে গেটের বাইরে যাওয়ার পরেই 4-5 জন লোক আসলো ঘরের মেয়েদের। আইসে তারা অলরেডি আমাদের কথা হইতেছে সরাসরি ওই জায়গায় হাত দিল, দিয়ে একটা প্যাকেট বের করলো। আমি প্যাকেটের ভিতরে কি, তারপরে খুললে দিয়ে এরকম পুটলার ভিতরে কি সেটা তো জানি না। বইলে তো আমাকে ধরলো, মাকে ধরলো, ধরার পরে তখন আমার স্বামী আবার একটা মোবাইল করলো, কইরা কি বললো আমি জানি না, তখন ওনারা আমারে ছেড়ে দিল, দিয়ে শুধু মাকে নিয়ে গেল। মাকে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর দেখেন আমি তো আমার স্বামীর ফ্রটল, আমার স্বামী আছে, কোন বিপদ নেই, তাকে ফোন দিয়ে সে চিন্তা করো না, মাকে যাইতে দাও। তারপরে যেটুকু জানলাম, মাকে নিয়ে গাড়ির ভিতরে নিয়ে মাকে এত মারা হলো। কি মারলো? ওরা যারা নিয়ে গেল তারা মারলো, তারা নাকি ইনফর্মা, যেটুকু জানতে পারলাম। এখনো আমার মা এই হাত এই পা লড়াইতে পারে না, অবেশ লাডি বর দিয়ে হাঁটতে হয়, প্রচন্ড যন্ত্রণা দিয়ে আমার মাকে মারলো। এই পায়ে বুড়ি আঙ্গুলটা এমন ভাবে টান দেওয়া হলো যে আঙ্গুলটা মুচকে গেল। মায়ের দূর করা হলো, আমি কি করবো না করবো, মানুষে বলে থানায় যান। এই রাত্রের বেলা 10টা-11টার দিকে রিক্সা দিয়ে 2টা বাচ্চাকে নিয়ে থানায় গেলাম মাকে দেখতে। মাকে দেখলাম তো যে লোকটা ধরে নিয়ে গেল
ওনাকে আমি বললাম যে স্যার এখানে তো কোনো দোষ নাই, আমার স্বামীর সম্পূর্ণ দোষ। ওনারা বললো আপনি কথা শোনার টাইমে আপনি এখান থেকে চলে যান। তা মায় করলো যে মা এখান থেকে যা, আইস না, তোর জামাই কিন্তু এই জায়গায় আয়ে গেছে, তোরও ছাড়বো না, তোর বাচ্চা নিয়ে যাবে, এই কথা কইলো। তখন এই কথা শুন না, বাচ্চা বাঁচানোর জন্য আমি মাকে ছেড়ে চলে আসলাম। আইসা কি করবো, বেহায় মানুষের মতো যেটা করতে হয়, স্বামীর কাছে ফোন দেই যে তোমার বাচ্চা তুমি নিয়ে যাও, আমার মায়ের ছেড়ে দাও, বাচ্চার আমার দরকার নাই, বাচ্চা নিয়ে যাও। অনেক কান্নাকাটি করি, আসে না সে। পরের দিন আমার মাকে কোর্টে চালান করে দেওয়া হয়। তাই আমি তখন সদরঘাট চিন্তাম না, যেতে পারি নাই। খুব একা হয়ে যায়, ভাইয়ের কাছে যায় এবং ঝড় বৃষ্টি হয়, দুটো বাচ্চাকে নিয়ে বাইরে করে যায় যে ভাইয়া দুটো বাচ্চাকে দেখো, আমি দেখি মাকে বাইর করা যায় কিনা। কিন্তু ঝড় বৃষ্টিতে আমার ভাবি আর আমার ভাই আমাকে গাড় ধরে করতে বাইর করে দেয়, আশ্রয় দেয় না। যে মুহূর্তে যদি তরে আশ্রয় দেয়, মা বিপদে পড়ছে, আমরাও বিপদে পড়বো, তুই ওর বাচ্চা দিয়া বাচ্চা রাখিস না। তখন তো মনে করেন আমি সম্পূর্ণভাবে অসহায় হয়ে গেছি, কি করবো, স্বামীর হাত ধরা ছাড়া তো আর আমার কোনো কাজ নাই। খালার বাড়ি গেলাম, অনেক আত্মীয় স্বজনের বাড়ি গেলাম, কেউ মানে আমার আশ্রয় দিল না। না দেওয়ার স্বামীর কাছে বাধ্য মতলব ই করলাম। আমি বললাম মা কয়েছে আমার দেখাও। তখন সে বললো যে আমি বাসায় ঢুকবো না, তুমি রাস্তায় আসো। সে আমাকে নিয়ে গেল কেন্দ্রীয় কারাগারে, নিয়ে ওখানে আমার মার সাথে আমাকে দেখা করালো, দেখলাম, আসলাম। ওইখান থেকে তারপর আমাকে সদরঘাট কোর্ট যেটাকে বলে সেখানে নিয়ে গেল। ওখানে ওনাদের উকিল যে অ্যাডভোকেট মাহফুজ, ওনার কাছে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আমি 2 বাচ্চা নিয়ে বসে আছি, ওনারা উকিলের সাথে কথা বলে, উকিলে বলতেছে যে 2টা বাচ্চা তো অনেক ছোট, আপনি তো শিশু নির্যাতন মামলায় পড়ে যেতে পারেন যদি মহিলা সেভাবে দাঁড়ায়। মানে ওনারা যেটা কথা বলা বলি করতেছে। আপনাকে? আমার স্বামীকে। আচ্ছা আচ্ছা। আমার স্বামী তো আমাকে নিয়ে গেল, তারপরে কথা বলা বলি করতেছে। তো মনে করেন যেটুকু বুঝলাম, মানে আমার স্বামী বাচ্চা কিভাবে নিতে পারবে এটার জন্য তাদের সাথে আর কি করতেছে, যোগাযোগ করতেছে। তখন আমাকে ওখান থেকে নিয়ে আসলো, না বললো যে দেখো এই জায়গাতে তোমার থাকা সম্ভব না, বাসায় তোমাকে নিয়ে যাবে 2 রাত, তাছাড়া তুমি আমার সাথে চলো। তখন তো বুঝেন আমি অসহায়, আমি কই যাবো, কি করবো। স্বামীর সাথে গেলাম, যে ননদের বাসায় নিয়ে আমার মাথা চুলগুলা কাটা হলো, পাকি নাম, তার বাসায় উঠলাম। ওটা 2 দিন ছিলাম। এটা ছিল আগস্ট মাস, 10 সালের আগস্ট মাস। থাকার পর একটা রুম নিল 1000 টাকা দিয়া। আগস্টের 29 তারিখে সে রুমটার মধ্যে ঢুকলাম। ঢুকে জিনিসপত্র গুছানো হলো না, কিছু না। 29 তারিখ রাত্রে ঘুমাইলাম, 30 তারিখ রাত্রে ঘুমাইলাম। 31 তারিখে রাত্রের বেলা আমার স্বামী গিয়ে আমাকে ডাক দিল। তখন আমার 2টা বাচ্চার প্রচন্ড জ্বর ছিল। ডাক দিল, ডাক দেওয়ার পরে ওইটা দরজা খুললাম। খোলার পরে সে আমাকে বলতেছে যে ভুল হয়েছে। কি ভুল হয়েছে? ছোট বাচ্চার জন্য দুধ শুধু নিয়ে আসি নাই, ওটা আনতে হবে। তখন আমার বড় ছেলেটা ঘুমে, ছোট ছেলেটা জাগনা ছিল, দুধ খাইতেছে। আমাদের নিয়ে আসো। না আমি তো আসতে পারবো না, তুমি আসো, তোমার কাছে দিয়ে দেয়, তুমি নিয়ে চলে আসো। তো একটা ব্যাগ ছিল আমার স্বামীর হাতে, ব্যাগের ভিতরে চাল ডাল কি কি ছিল না ছিল। আমি এটার ভিতরে কি কাটার ভিতরে 8 বাচ্চা, আমি তো এটা ঘরে রেখে আসো। কারণ এটা ঘরে রাখা যাবে না, এটা নিয়ে যেতে হবে। এটা নিয়ে যাবা কেন? এটা নিতে হবে, নাহলে দোকানদার তো আমার চিনবে না। আমার কথা ছেলে 2টারে নিয়ে নেই, কেন বড়টা ঘুমাইছে, ঘুমা, তুমি চলো। তো পাশের ঘর ভাবিরে বললাম, ভাবি আমার বাচ্চাটাকে খেয়াল রেখে আমি আসতেছি। গেলাম, যে অনেকখানি পথ হাইটে গেলাম। যাওয়ার পরে আমাকে কই দোকানে, তো দোকান দেখি না। বলে এখনই দেখবা। সে ফোন দিয়ে বলে কি যে স্যার আমি এই জায়গায়। ভাইয়া কি বলবো আপনাকে, মনে হয় যে তার থেকে মনে হয় ভয়ঙ্কর জ্বর তুফান ভালো। 4 জন লোক আসলো। আমি আমার স্বামীর বাচ্চাটা এই কুলে ছিল, আমার স্বামীর হাতে ব্যাগ ছিল। এই হাতটা যে তার হাতে আমার ধরা ছিল, ডান হাতটা দিয়া। সে এই হাতটা সুন্দর করে নিয়ে ওই লোকের হাতে উঠাই দিল, দেখি ইনফর্মার বলে, তার হাতে আমাকে উঠাই দিল। দেওয়ার পরে আমি তো মনে করেন কি সমস্যা, কি আসে বিষয়, আমি তো কিছু